স্বচ্ছ হেসে মোহের হাত কোমলভাবে জড়িয়ে ধরে আচমকা চমকে ফেলে তার হাতের পিঠে। কিছুটা চমকে উঠে আশেপাশে তাকায় মোহ। চোখে মুখে লাজুকতার সীমানা নেই। সেই মুহূর্তেই বন্দী হলো তিয়ানের ক্যামেরাতে। সবেমাত্র গাড়ি এসে থামলো স্বচ্ছের বাড়ির সামনে। ভারমুখে মাথা উঠিয়ে গাড়ি থেকে সামনের বাড়িটা দেখে নেয় মোহ। এমনটা নয় যে এই প্রথমবার সে বাড়িতে প্রবেশ করছে, এর আগে বহুবার এই বাড়িতে এসেছে সে। আজকে ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। আগে মামার বাড়ি হিসেবে বহুবার স্বাচ্ছন্দ্যের আসা যাওয়া করেছে সে, কিন্তু আজকে কেমন যেন অস্বস্তি ভয় করছে তার মনে। কারণ এটা তার একমাত্র গন্তব্য। আজ থেকে এটা তার একমাত্র ঠিকানা, নিজের বাড়ি, নিজের স্মৃতি ভরা সেই বাড়ি, যেখানে মা বাবার সঙ্গে রয়েছে অসংখ্য আনন্দময় স্মৃতি। সেই বাড়িটা থেকে বিদায় নিয়ে এসেছে সে। সারা রাস্তা নিঃশব্দে কাঁদতে কাঁদতে ভুলে গিয়েছে তার চোখ মুখ। ফর্সা নাকের ডগা লাল চেরি ফলের ন্যায় হয়ে গেছে। চোখের পাতায় এখনো পানি স্পষ্ট। স্বচ্ছ আজকে শুধু তার কান্না দেখেছে। এসব ব্যাপারে কি সান্ত্বনা দিয়ে কান্না থামানো যায় জানা নেই স্বচ্ছের। কারণ নিজের বাড়ি ছেড়ে অন্য একজনের বাড়িকে নিজের বাড়ি বানিয়ে নেওয়ার কঠিন পরিস্থিতিতে সে পড়েনি। কারণ সে জানে কাজটা বেশ কঠিন, যা মেয়েরা মানিয়ে নেওয়ার চেষ্টায় সারা জীবন পার করে দেয়। সকলে নেমে গেল গাড়ি থেকে বেশ দ্রুত। ঢোক গিলে বসে রইল মোহ। পাশে রয়েছে স্বচ্ছ, স্বচ্ছের এক দূর সম্পর্কের কাজিন সোহা। গাড়ি থেকে নেমেই মোহের পাশের দরজা খুলে দিয়ে বলল, ভাবি, নামবে না? ছোট্ট করে শব্দ করে স্বচ্ছের দিকে তাকায় মোহ। তার সত্যি অদ্ভুত লাগছে বাড়িতে প্রবেশ করতে। এই অস্বস্তির চোটে জ্ঞান হারাবে না তো? মোহের ঠাই বসে থাকা দেখে স্বচ্ছ এগিয়ে এসে বলল, বিলিভ মি, কয়েক সেকেন্ড এখানে বসে থাকলে আমি চেরি ফল ভেবে তোমার নাকের ডগায় কামড় দিয়ে ফেলবো। বিস্ফোরিত নয়নে তাকায় মোহ। অন্যদিকে সোহা খিলখিল করে হাসছে স্বচ্ছের কথায়। লোকটার মুখে লাগাম নেই। মোহ তেতে উঠে বলল, আপনি কি ড্রিঙ্কস করে বিয়ের আসরে গিয়েছিলেন? সেখানে অদ্ভুত কথাবার্তা, আবার এখানেও? তো কি করব আমি? খিদে পেয়েছে? কাছে কাছে এমন সুন্দর নাকের ডগায় চেরি ফলের মতো থাকলে কি লোভ সামলানো যায় নাকি? অদ্ভুত। খিদে পেয়েছে? ওই বাড়িতে আসার আগে পাহাড়ের সমান প্লেটে আপনাকে খাবার দেওয়া হলো, আর আপনি এই পর্যন্ত আসতেই খিদে পেয়ে গেল? বাই এনি চান্স তুমি কি আমায় খাবারের খোঁটা দিচ্ছ? এখন কি শ্বশুরবাড়ি খাবারের জন্য কথা শুনতে হবে? প্রুচিয়ে ক্ষীণ সুরে বলল স্বচ্ছ। অমনি লজ্জা ও অস্বস্তি জানালা দিয়ে পালিয়ে রাগ ভর করে তার মনে। স্বচ্ছের হাতেই এক চাপড় মেরে দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা অসহ্যকর। বলেই গাড়ি থেকে নেমে যায় মোহ। সোহা এসব কর্মকাণ্ড থেকে হেসেই চলেছে। পেটে খিল ধরে যাচ্ছে তার। হাসতে হাসতেই বলল, আমি কি ভাবিকে ধরবো? ভাইয়া যা কাণ্ড শুরু করেছে, আমি এখানেই হাসতে হাসতে পড়ে যাব। ভালো করে খাওয়া দাওয়া না করলে এটাই হয়। দিন দিন এমন শুটকি মাছের মতো হয়ে যাচ্ছিস, কয়েকদিন পর তোকে তোর ভাবির মতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। তুইও খা আর তোর ভাবিকেও খাওয়া যে কয়দিন আছিস। আদারওয়াইজ আমার পাশে তোর ভাবিকে দেখতে পাওয়া যাবে কি না সন্দেহ। আবারও চোখ রাঙিয়ে তাকায় মোহ। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে বেশ কিছু আত্মীয়রা মুখে দেখবার জন্য। মুখ বেরিয়ে যেতে পারছে না। ধীর গতিতে পায়ের ধাপ ফেলছে সে। পেছন দেখে তার লক্ষ্য করে স্বচ্ছ বলে ওঠে, বলছিলাম না সোহা, দেখ খেতে পারে না, সে কারণে হাঁটতেও পারছে না। ছোট ফুপি খেতে দেয় না, তাই না? কারণটা অন্য, অযথা নিজের মতো করে একটা কারণ বের করবেন না তো। চোখ রাঙিয়ে কড়া কণ্ঠে কথাটা স্বচ্ছের দিকে ছুটে দেয় মোহ। প্রায় সদর দরজার কাছাকাছি চলে এসেছে সে। পাশেই হাঁটছে স্বচ্ছ, সামনে সোহা। এসব শুনে স্বচ্ছের দুঃসম্পর্কে চাচিয়ে বলে ওঠেন, স্বচ্ছ, এতই যখন তারা, তুই তখন ওকে কোলে উঠিয়ে নিয়ে আয় না। নতুন বউ তো, তাই ঘরে ঢুকতে ভয় পাচ্ছে। মোহ শুকনো ঢোক গিলে স্বচ্ছের দিকে তাকিয়ে মানা করে এসব করতে। স্বচ্ছতা পাত্তা না দিয়ে চাচির দিকে তাকিয়ে বাঁকা এসে বলল, বলছেন কোলে নিতে? চাচি মাথা নাড়াতেই আর এক মুহূর্ত দাঁড়ানোর স্বচ্ছ তুলে নেয় মোহকে দুহাত দিয়ে কোলে। ধরপড়ে উঠে স্বচ্ছকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে মোহ। আকুতির সুরে বলে, সবার সামনে কি শুরু করেছেন? স্বচ্ছ কর্ণপাত না করে মোকে নিয়ে প্রবেশ করে বাড়িতে। সকলে বিষয়টা নিয়ে হইচই আর হাসাহাসি শুরু করে দিয়েছে। মৌ তো পারছে না উড়ে যেতে বা মাটির নিচে ঢুকে যেতে। এবার স্বচ্ছ নিচু সুরে বলে ওঠে, তাহলে কি বলছো? সবার আড়ালে এসব করতে?
আপনার সাথে কথা বলাই বেকার। মিন করে কথাটুকু বলেই নিজের মুখ ঢেকে ফেলল মোহ। এতক্ষণ এসব থেকে বেশ বিরক্ত, আর ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়ছিলেন মিসেস রেবা। মোহকে সচের সোফায় বসিয়ে দিতেই দ্রুত সচের কাছে এগিয়ে গিয়ে সকলের আড়ালে বললেন, আমার ঘরে আয় এক্ষুনি। সকলে মেতে উঠল নতুন বউকে নিয়ে। এই ফাঁকে মুখটা গম্ভীর করে মিসেস রেবার ঘরের দিকে পা বাড়ায় স্বচ্ছ। তার মায়ের রুমটা ছিল খোলা, তাই কিছু না বলেই ঘরে ঢুকে পড়ে সে। সঙ্গে সঙ্গে মিসেস রেবা ক্রুদ্ধ হয়ে পড়লেন। পেয়েছিস শান্তি? পেয়েছিস মোহকে? এখন বল সৌমিত্র কোথায়, কি করেছিস ওর সাথে? রিল্যাক্স মা, ও আমারও ভাই। এমন কিছু করিনি ওর সাথে যার কারণে তোমায় হাইপার হতে হবে। এখনো বলছিস কিছু করিসনি? আজ তুই যা কাণ্ড করলি সেটা যদি একবার সৌমিত্রের কানে যায় ও কতটা অসুস্থ হয়ে পড়বে জানিস তুই? জানিস তুই? তুই তো ছোটকাল থেকে ওকে সামলে এসেছিস। এখন 2 দিনের এক মেয়ে তোর কাছে বড় হয়ে গেল। তুই আমার ছেলে, তোর কাছে থেকে আমি এটা আশাও করিনি। স্বচ্ছ মনোযোগ দিয়ে কথাগুলো শোনে, অতঃপর বিদ্রুতাপত্ত কণ্ঠে বলে, ওর সব অন্যায় আমি মেনেছি মা, আর সায় দিতে ইচ্ছে করে না। আমি চাই না পাপের বোঝা বাড়াতে। আজ মোহকে ভালো লেগেছে ওর, কিন্তু কাল যখন মোহ ওর কাছে পুরনো হয়ে যাবে, তখন অন্য সব মেয়ের মতো মোহেরও কি একই অবস্থা হবে? ও তোমার এক ছেলের মোহ হলেও তোমার অন্য ছেলের ভালোবাসা হয়ে উঠেছে। তাকে ছাড়া সবটা অপূর্ণতায় ভরে ওঠে আমার। তুমিও আমার সঙ্গে গেম খেলেছ, তাহলে কেন বাদ যাব? তোমার সঙ্গে আমি কোনো তর্কে জড়াতে চাই না। সৌমিত্র কোথায়? ও যেখানে থাক সেখানেই আছে। অনেক আগে ওকে ওর জায়গায় পৌঁছে দিয়েছি। খোঁজ নিয়ে দেখো, সে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলে হনহনিয়ে বেরিয়ে বসে স্বচ্ছ। মিসেস রেবা রাগে চোখ মুখ জড়িয়ে ফেলেন। ড্রেসিং টেবিলে থাকা সব কিছু ছুঁড়ে ফেলে দেন উনি। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে ওনার। কোন দিকে যাবেন উনি? তার 2 ছেলে তো 2 মেরুর হয়ে উঠেছেন। বিছানার চাদর খামচে ধরে এদিক ওদিক তাকাচ্ছে মোহ। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। কপাল বেছানো টুপটাপ ঘাম বেয়ে গাল দিয়ে থুতনিতে এসে পৌঁছাবে। ঘরে সামান্য একটা সফট সাদা রঙের আলো, যেটা দিয়ে হালকা করে আশেপাশে দেখা যাচ্ছে। ঢোক গিলে বড় নিঃশ্বাস নিলেই যেন স্বচ্ছ ঘরে ঢুকে পড়বে। ঘরটা স্বচ্ছের বললেই ভুল হবে। আজ থেকে তো ঘরটা এক দম্পতির। এ তো মোহেরও অধিকার আছে, কিন্তু আজকের বাসরাত কথাটা ভাবলেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে মোহ। স্বচ্ছের ঘরে এই প্রথম প্রবেশ করেনি সে, তাহলে আজ কেন এমন লাগছে বুঝছে না মোহ। এসি রিমোট হাতিয়ে খুঁজছে সে। গরম লাগছে তার, অথচ আবহাওয়াটা দিব্যি ঠান্ডা। সে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, মোহ 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 রিল্যাক্স। মিস্টার আহিয়ান স্বচ্ছ তোকে খেয়ে তো আর ফেলবে না, এত ঘামাঘামির দরকার নেই। বলেই বড় বড় শ্বাস নিয়ে এসি রিমোটটা হাতাতে লাগলো সে। ফুলে ভরা ঘর, আসার রাস্তা থেকে শুরু করে টেবিলেও ফুল। বেডের ওপরটা নেটের কাপড় দিয়ে সাজিয়ে রাখা, টেবিলে রাখা এসি রিমোট। এগিয়ে গিয়ে ঝুঁকে এসি রিমোট হাতে নিতেই দরজা খোলার শব্দে হকচকে উঠে পিছু ফিরে তাকাতেই হাত থেকে পড়ে গেল রিমোটটা। শুকনো ঢোক গিলে নিচে তাকালো সে। নাক থেকে ইতিমধ্যে নুলক খুলে পড়ে গেছে, কানে আটকে আছে শুধু। ঘন ঘন চোখের পলক ফেলে প্রশস্ত অবয়ব দিকে তাকালো সে। বুঝতে এক মুহূর্ত লাগলো না মানুষটা স্বচ্ছ। দরজা আটকে দিতেই মোহের মাঝে শিহরণ বয়ে গেল। থরথর করে কাঁপতে শুরু করে মোহ। স্বাভাবিক হাতে চেয়েও কাঁপা কাঁপা হাতে নাকের নলকটা হাতে তুলে নেয় সে। নাকে লাগাতে গিয়ে আবার পড়ে গেল হাত থেকে। স্বচ্ছ দূর থেকে মোহের কাণ্ড দেখছে, তার বিস্ময়ের চোখে তাকাচ্ছে। এমন করছে কেন মেয়েটা? কি হয়েছে? মৃগী রোগীর মতো কাঁপছো কেন? আপনি পুরোটা শেষ করতে পারল না মোহ। স্বচ্ছ বেশ খানিকটা এগিয়ে এসেছে। তা দেখে পিছিয়ে যেতেই টেবিলের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যেতে লাগলো সে। পরক্ষণেই নিজেকে সামলে নিতেই স্বচ্ছ মোহের হাত ধরে ফেলল। আস্তে, এমন করছো কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? অ্যাকচুয়ালি নার্ভাস লাগছে, প্রথমবার বিয়ের পর ফার্স্ট নাইট তো তাই। হাতের পিঠ দিয়ে নিজের কপালে ঘাম মুছতে মুছতে বলল মোহ। স্বচ্ছ ভ্রু কুঞ্চিত করে ফেলল। ক্ষীণ সুরে বলল, 1 মিনিট। প্রথম বিয়ের পর ফার্স্ট নাইট মানে কি? আরও বিয়ে করার প্ল্যানিং নিয়ে বসে আছো নাকি? চোখ বড় বড় করে তাকায় মোহ। কি বলতে কি বলে ফেলেছে ভেবে জিহ্বা কেটে স্বচ্ছের দিকে দৃষ্টিপাত করে সে। স্বচ্ছ কি যেন মনে করে বাঁকা এসে ওঠে। আবার বিয়ে করার ইচ্ছে থাকলে নো প্রবলেম।
আমি এখনই রেডি, কিন্তু অন্য কাউকে বিয়ে করার ইচ্ছে মাথায় এনো না আবার, কারণ এই সুন্দরী সম্পূর্ণভাবে আমার হয়ে গেছে। তাকে না আমি অন্য কারো হতে দেব, না অন্য কেউ তার হবে। সো সো শি ইজ মাইন। কর্ণ করে স্বচ্ছের বলা কথাটি বাস্তায় মৃদু কেঁপে উঠল মোহ। চোখ নামিয়ে ফেলল সে। এই মুহূর্তে স্বচ্ছের চোখের দিকে তাকালে যে তাকে হারিয়ে যেতে হবে। পথ হারিয়ে স্বচ্ছ নামক ব্যক্তিটির ভালোবাসার সাগরে এত দ্রুত ডুবতে যায় না সে। নিজের কোমরের ঠান্ডা স্পর্শ পেয়ে চোখ পাখি তাকায় মোহ। স্বচ্ছ এক হাতে জড়িয়ে নিয়েছে মোহের কোমর। স্বচ্ছ মৃদু হেসে ওঠে। ভয় পাও? ভয়? কিসের ভয়? ভালোবাসতে এই স্বচ্ছ নামক অস্বচ্ছ ব্যক্তির মাঝে হারিয়ে যাবার ভয় পাও? না, মানে বলছিলাম যে 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 তুতলিয়ে চলেছে মোহ। স্বচ্ছ মোহের এমন কাণ্ডে হাসছে নিঃশব্দে। এক পর্যায়ে মোহের কপালে নিজের কপাল ঠেকে দেয় স্বচ্ছ। চোখ বুজে বলে, আজ থেকে আমার সুখ পাখি তোমার, আর তোমার দুঃখ পাখি হবে আমার। তোমার সুখেতে বেশি সুখী হব আমি, তোমার হাসিতেই হাসবো আমি, তোমার দুঃখেই কাঁদবো আমি। তোমাকে তোমার মাছ থেকে চুরি করে ফেলবো, তুমি বুঝতেও পারবে না। আই প্রমিস। স্বচ্ছের এক একটা উত্তপ্ত ও ঘন নিঃশ্বাস মোহের মাঝে ফুটিয়ে তুলেছে অস্থিরতা। অদ্ভুত অস্থিরতার মাঝে সুখময় মুহূর্ত। বেশিক্ষণ থাকলে হয়তো এই অস্থিরতায় ভরা সুখে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কাঁপা কাঁপা হাতে স্বচ্ছকে আলতো করে ধাক্কা দেয় সে। এই যে ভয় পাচ্ছ, ভীতু মেয়ে। বলে একটু জোরে হেসে সরে যায় স্বচ্ছ। বড় নিঃশ্বাস ফেলে যেন হাঁপ ছেড়ে বাঁচে মোহ। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকেই কেটে যায় তাদের। মোহ কথা খুঁজে না পেয়ে হুট করে বলে ওঠে, ঘুমোবেন না? ঘুমাবো তো, বাট আমি আমার কোলবালিশ তো তুলে রেখেছি। ইউনো, আমি ভেবেছিলাম বাসায় এক তুলতুলে কোলবালিশ আসবে, বাট আই ওয়াজ রং। তুলতুলে কোলবালিশের বদলে একটা মশা ঘরে নিয়ে এলাম। নো প্রবলেম, এটাতেই কাজ চালিয়ে নিতে পারবো। কথাটা বলে বিছানায় ধপ করে বসে পড়ল স্বচ্ছ। একটা বড় হাই তুলে অগোছালো হয়ে শুয়েও পড়ল সে বেডের মাঝখানে। মোহ শুধু কাণ্ড কারখানা দেখছে। এটা এখন পাগলের পাল্লায় পড়ল সে। মশা ঘরে এনেছে ভাবতে স্বচ্ছ দিকে চোখ রাঙাল সে। স্বচ্ছ অলরেডি চোখ বুজে ফেলেছে। আমি কোথায় ঘুমাবো? এত বড় বেড একাই জুড়ে ঘুমালে অদ্ভুত তো। আমি নিজেই আজ থেকে তোমার বেড, শুয়ে পড়তে পারো, মাইন্ড করবো না। বলে একটা চোখ খুলে দুষ্ট হাসি দিল স্বচ্ছ। মোর ইচ্ছে করছে তার মুখটাই সেলাই করে দিতে। এত আজেবাজে কথাবার্তা লোকটা পায় থেকে। একটু পরেই সরে যায় স্বচ্ছ। এক সাইড শুয়ে পড়ে সে। এবার ঠিক আছে? আই মিন কমফোর্টেবল হবে তো? মোহ মাথা নাড়ায়। স্বচ্ছ পাশ ফিরে চোখ বুজে নেয়। সে আজ বড়ই ক্লান্ত। তার ঘুমের প্রয়োজন। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে তার ইয়ত্তা নেই। শুধুমাত্র মস্তিষ্কে ভরা ছিল একটাই প্রশ্ন, এই মেয়েটা ঠিক আছে তো? ভাই কিছু করে বসলো না তো? নিজের করে পাবে তাকে? অবশেষে নিজের চোখের পাতা শান্তিমতো এক করতে পেরেছে স্বচ্ছ। রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই। ঝনঝনের শব্দে ঘুমটা হালকা হয়ে আসে স্বচ্ছের। হালকা নড়ে চড়ে পাশ ফিরে হাতে হাত দিতেই কারো হাতের উপর হাত পড়ে। কিছুটা চমকে ঘুম থেকে জাগে স্বচ্ছ। বিস্ময় ভরা চোখ জড়ে নিয়ে তাকায় সে। মোহ এখনো জেগে। ইতস্তত বোধ করে হাতটা সরিয়ে নেয় মোহ। তুমি এখনো ঘুমাওনি? আমার চোখ লেগে এসেছিল, তাই ঘুমিয়ে পড়েছি অল্পতে। তুমি ঘুমাওনি কেন? এনি প্রবলেম? কেউ এসেছিল ঘরে? কে কি করেছে তোমার সাথে? শেষ কথাগুলো বেশ উত্তেজনার সাথে জিজ্ঞাসা করলো স্বচ্ছ। সাথে সাথে উঠে বসলো সে। মোহের বাহু ধরতেই মোহ হতবাক হয়ে প্রশ্ন করে, এই ঘরে কে আসবে এখন? আর কি করবে আমার সাথে? কেউ তো আসেনি। আমার তো বেশ ঘুম ধরছিল না, সে কারণেই জেগেছিলাম। নতুন জায়গা তো, তাই ঘুম পাচ্ছিল না। কিছুটা স্বস্তি পায় স্বচ্ছ। তবে মোহের প্রশ্নে কিছুটা থতমত খায় সে। হালকা গলা খাঁকড়ি দিয়ে বলল, আসলে এই দিনে অনেকেই বিরক্ত করে তো, মানে কাজিন আর বন্ধু বান্ধবরা, তাই ভাবলাম ওরা হয়তো কেউ তোমায় বিরক্ত করছে। না, এমন কিছু না। স্বচ্ছ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার ঘুম আসছে না তাই তো? তাহলে কি করা যায়? চলো বাহিরে যাই, ফাঁকা রাস্তায় একটু হেঁটে আসি। চোখেতে দেখে মোহ বিস্ফোরিত কণ্ঠে বলল, আপনার মাথা ঠিক আছে? এত রাতে বাইরে যাব? সো হোয়াট, ইয়োর হাজব্যান্ড আহিয়ান স্বচ্ছ ইজ উইথ ইউ। তাই বলে এত রাতে বাইরে? বলে থামে মোহ। প্রস্তাবটা মন্দ লাগে না তার। খারাপ কি? নরম সুরে জবাব দেয়। ঠিক আছে, চলুন যাই। মোহ বলা মাত্রই তার হাত ধরে
সকলের আড়ালে লুকিয়ে বেরিয়ে পড়ে স্বচ্ছ। এই শুরু হলো তাদের একসঙ্গে পথ চলা এক পবিত্র সম্পর্কের মূল সূচনা। শীতের শুরুটা হয়েছে ভালোভাবেই। কুয়াশা পড়েছে রাস্তায়, নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে স্নিগ্ধ বাতাসে নড়ছে গাছপালার পাতা। বাতাসেও যেন এক ভালোবাসাময় অনুভূতির মাখানো। পাশাপাশি হাঁটছে এক রমণী, সাথে তার পুরুষ। প্রথম রাতের সূচনা হোক ভিন্নভাবে, ক্ষতি কি তাতে? হাঁটতে হাঁটতে নিজের জুতো খুলে নেয় মোহ। তাদেরকে সঙ্গে সঙ্গে মোহ জিজ্ঞাসা করে, জুতো খুললে কেন? পায়ে অনেক কিছু বিঁধতে পারে তো। ভিজছে না, কুয়াশায় ভেজা রাস্তা, জুতো পায়ে দিয়ে হাঁটতে ভালো লাগে নাকি? স্বচ্ছ মানা করে না। মেয়েটার মুখে হাসি দেখা, সেটা মুছে দেওয়া ঠিক হবে না। এতে যদি সে খুশি হয়, হোক না। ধীর পায়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মোয়ের হাতটা চেপে ধরে স্বচ্ছ, একটু বিশ্বাস পাওয়ার আশায়। মোয়ের দিকে তাকায় সে। এখনো পরনে বিয়ের সজ্জা, মাথায় টিকলি দুলছে, কানে দুল, গাঢ় লাল লিপস্টিক দেওয়া, ঠোঁটে মৃদু লাজুক হাসি, গায়ে লাল রঙের লেহেঙ্গা, আর তার উপর চাঁদে জড়িয়ে রাখা। স্বচ্ছের ভাবতেই মনটা আনন্দে নেচে উঠছে যে যার জন্য ছিল এত পিপাসা, এখন সে প্রেয়সী শুধুই তার। মো লাজুক হাসি দিয়ে স্বচ্ছের হাসিতে জলজল করা মুখশ্রীর দিকে তাকায়। এই মানুষটা যদি বুঝতে পারা যায়, তবে মানুষটা সত্যি স্বচ্ছ হয়ে উঠবে। স্বচ্ছের বড় বড় দীর্ঘদিন ধরে না কাটা চুল কপালে পড়ে মাঝে মাঝে উঠছে, মায়াবী চোখে মায়া বেড়েই চলেছে যেন। মো সেটাতেই মত্ত হয়ে উঠেছে আজ। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে থামে মোহ ও স্বচ্ছ। এখান থেকে নিজেদের বাড়ি ফিরবে তারা। যেখানে থেমেছে সেখানে বড়সড় একটা জবার গাছ চোখে পড়ল মোহের। ইচ্ছে করলো জবা ফুল নেবার, কিন্তু ইচ্ছেকে দমন করে হাঁটা লাগাতেই স্বচ্ছ লাফিয়ে রক্তবর্ণের জবা ফুল পেরে হুট করেই মুখে চমকে দিয়ে তার কানের পিঠে গুঁজে দিয়ে তার গালে নিজের উষ্ণ ঠোঁটের আলতো পরশ মাখিয়ে ছুঁয়ে দিয়ে বলল, দুটো ফুলই সুন্দর, কিন্তু আমার ফুলটা কেন জানি না বেশি সুন্দর, অত্যাধিক সুন্দর। এই অত্যাধিক সুন্দর ফুলটি আমার, একান্তই আমার। সকালে ঘুমটা এক উষ্ণ আবেশে ভাঙে মোহের। বিছানার চাদরে এক অন্যরকম গন্ধে পিটপিট করে চোখ মেলে তাকায় সে। এমন ক্লান্ত তার বিছানায় থাকে না। এই ঠান্ডায় উষ্ণ গরম লাগছে তার। চোখ মেলতেই নিজের মুখশ্রীর একদম কাছাকাছি স্বচ্ছ নামক পুরুষটাকে দেখে চোখ থেকে ঘুম ছুটে গেল তার। মাত্র 1 ইঞ্চি ফাঁক রয়েছে তাদের মাঝে। যদিও স্বচ্ছ উপর হয়ে এক হাত মোয়ের পেট জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, মুখটা মোয়ের দিকেই করে আছে সে। স্বচ্ছের ঘুমানোর ধরন দেখেই হেসে ফেলল মোহ। কীভাবে ছোট বাচ্চাদের মতো করে ঠোঁট ফাঁক করে ঘুমাচ্ছে সে। মোয়ের মুখ আছড়ে পড়ছে তার তপ্ত নিঃশ্বাস। দরজায় আস্তে করে টোকা পড়তেই ধ্যান ভেঙে মাথা হালকা উঁচু করে দরজার দিকে তাকায় মোহ। সাদা পাতলা পর্দা ভেদ করে কাঁচ ও কাঠের সংমিশ্রণে দরজার ওপাশে একটি অবয়ব দেখা যাচ্ছে। তার মানে কেউ ডাকতে এসেছে। ফট করে ঘড়ির দিকে তাকায় মোহ। দেওয়ালে ঝুলিয়ে রাখা সুন্দর ঘড়িতে প্রায় সকাল 9টা পেরিয়েছে। চক্ষু চড়ক কাছে পরিণত হয় তার। আবারও দরজায় টোকা পড়তেই আস্তে করে স্বচ্ছের হাতে হাত রেখে সেটা ধীরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে মোহ, যাতে স্বচ্ছের ঘুমটা না ভাঙে। কিন্তু ঘটে উল্টো ঘটনা। হালকা নড়ে চড়ে উঠে স্বচ্ছ আরও বেশি করে আঁকড়ে ধরে মোহকে। এই মুহূর্তে স্বচ্ছকে জাগাতে চাইছে না সে। হয় লোকটা তাকে লজ্জা পাইয়ে দেবে, নয়তো নিজেই লজ্জায় পড়বে। মোহ জানে স্বচ্ছ লজ্জা পাওয়ার মানুষ নয়, তাই মোহ কেটে পড়তে চায় দ্রুত। ভাবসাব দেখো, যেন আমাকে সত্যি কোলবালিশ বানিয়ে ফেলেছে। অন্যদিকে এত লেট হয়ে গেছে বুঝতেই পারিনি। লোকটার সঙ্গে রাতে বের হয় ভুল হয়েছে আমার। কথাগুলো আনমনে বিড়বিড় করে আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল মোহ। আমি নিরুপায়, বড্ড নিরুপায়। আমি কখনো চাই না ফ্যামিলিকে ধোকা দিতে, কিন্তু চকিতে তাকায় মোহ। স্বচ্ছ চোখ বন্ধ করেই বিড়বিড়িয়ে চলেছে। চোখ জোড়া শুরু হয়ে আসে মোহের। স্বচ্ছ কি স্বপ্ন দেখছে যার কারণে এসব বিড়বিড় করছে? আবারও পড়ল দরজায় টোকা। এবার বেশ জোরেই টোকা পড়ল। স্বচ্ছ নড়ে ওঠে। মোহের বাদন হালকা করে দিতেই মোহ আস্তে করে নিজেকে ছাড়িয়ে বেড থেকে নেমে এলো। তার গায়ে বর্তমানে শুধু লেহেঙ্গা। ক্লান্ত হয়ে সেভাবেই শুয়ে পড়েছে সে। গয়নাও খোলেনি, বোধহয় স্বচ্ছই খুলে দিয়েছে, ঠিক মনে নেই মোহের। গায়ে লেহেঙ্গার ওড়না জড়িয়ে গুটিসুটি পায়ে দরজার কাছে গিয়ে দরজার লক খুলতেই চোখের সামনে স্পষ্ট হলো সোহা। দুষ্টু এসে সোহা জিজ্ঞাসা করলো,
রাতে ঘুম হয়নি তাই না? সেজন্য ঘুম ভাঙতে দেরি হলো। কিছু না বুঝেই স্বাভাবিকভাবে উত্তর দিয়ে দিল মোহ। সাথে সাথে সোয়া পিক করে হেসে উঠে পড়ল। হয় হয়, এমন হয়। প্রথম প্রথম বিয়ে, মাখো প্রেম। চোখ লজ্জায় ছলকে তাকায় মোহ। সোয়ার বয়স বড়জোর 17 থেকে 18 হবে। মেয়েটা এতটুকুতেই পেকে গেছে, অথচ মোহ নির্বিকার সুরে উত্তর দিয়ে চলেছিল। মোহ হালকা কেসে রাগী সুরে বলার চেষ্টা করলো। হে হে, আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, অনেক লেট হয়ে গেছে এমনিতেই। নিচে সব আত্মীয়রা তোমাকে দেখার জন্য ওয়েট করছে, আর এইসব শাড়ি গয়না পরে এসো। বলেই নিজের হাতে থাকা শাড়ি আর জুয়েলারি বক্স ধরে দেয় সোয়াকে। রানী গোলাপি জামদানি শাড়ি। এক পলক শাড়ি দেখে সৌজন্যমূলক হাসি দিল মোহ। সোয়া চলে যেতেই দরজা লাগিয়ে দিল মোহ। সচের দিকে একবার তাকালো সে। নিজের বালিশটা জড়িয়ে এখনো গভীর ঘুমে বিভোর। সব জুয়েলারি বক্স রেখে শুধু শাড়ি আর তার সাথে ম্যাচিং জামা কাপড় নিয়ে ধীর পায়ে অষ্টমে ঢুকে পড়ে সে। সকাল প্রায় 11টা। দুপুর হতে চলেছে। বিছানার পাশে ঘুমের ঘোরে হাতায় স্বচ্ছ। পাশের জায়গাটুকু খালি। চোখটা হালকা করে মেলে সে। সূর্যের আলো সর্বত্র ছড়ানো। অদ্ভুত সুন্দর আলোকিত যেন আজকের পরিবেশ। চোখ খিঁচে ফেলল সে। এতটা পর্দা মেলল কে? স্বচ্ছ সব কয়টা রুমটা কিছুটা অন্ধকারে করেই রাখে। সে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত সুরে বলল, হোয়াট দ্য হেল, পর্দা এত মেললো কে? চোখ কসলাতেই তার মনে হয় মোহের কথা। ভালোভাবে চোখ মেলে পুরো রুমে চোখ বুলিয়ে নিতেই যখন মোহকে পায় না, তখন দ্রুত উঠে বসে পড়ে সে। কোথায় গেল মেয়েটা? হঠাৎ করেই তার মাথায় আসে সৌমিত্রের কথা। এখন সৌমিত্রের পরিস্থিতি ভালোভাবে জানা স্বচ্ছের। যে কোনো কৌশলে মায়ের আসার চেষ্টা করে যাবে সে। স্বচ্ছ কিছুটা জোর টেকে বলে। মোহ, সাড়া পায় না সে। বড় নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। কিছুটা ছুটেই ঘর থেকে বেরিয়ে আসে। করিডোর ধরে হাঁটতেই নিচে চোখ পড়ে তার। ড্রয়িংরুমের ডান পাশে রান্নাঘর। সেখানে চোখ, মন, চোখের পলক পাজোড়া স্থির হলো তার। দূর থেকে গোলাপি আবরণে নিজেকে মুড়িয়ে নেওয়া এক নারীকে দেখা যাচ্ছে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠেছে স্বচ্ছের। দূর থেকে মোহকে একটা ছোট্ট পুতুল মনে হচ্ছে স্বচ্ছের। একটা পুতুলকে যেন গোলাপি শাড়ি আর গহনা পরিয়ে দেওয়া হয়েছে। আর পুতুলটা গড়িসুটি পায়ে হেঁটে যাচ্ছে। কিন্তু সে রান্নাঘরে কি করছে? প্রকুচকে আসে স্বচ্ছের। ফ্রেশ হয়ে মোহের কাছে যাবে ভেবে ঘরের দিকে হাঁটা দেয় সে। গালে হাত দিয়ে রান্নাঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে মোহ। চোখে মুখে ক্ষীণ চিন্তার ছাপ। এক ধ্যানে গ্যাসের চুলোর দিকে তাকিয়ে আছে সে। কপাল পেয়ে ঘাম পড়ছে। গোলাপি শাড়ির আঁচল কোমরে বেঁধে রাখা। বেশ ভাবনায় মেতে থাকা মোহ আচমকাই অনুভব করে তার ঘাড়ে গরম নিঃশ্বাসের সুগভীর উষ্ণতা। চমকে পিছনে তাকায় সে। জলপাই রঙের ফুল শার্ট পরিত, ভ্রু উঁচিয়ে রাখা স্বচ্ছকে দেখে ভ্রুকে প্রথম থুতু ফেলে বলে, আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন, এভাবে কি এন্ট্রি নেয়? স্বচ্ছ নাই তো? চোখ টিপলে স্বচ্ছ। মোহ আবারও মুখ বাঁকিয়ে চুলোর দিকে চোখ পাকায়। মোহের দেখা দেখি স্বচ্ছ চুলোর দিকে তাকিয়ে ভেবে বলে, এভাবে তো কোনোদিন নিজের বরের দিকেও তাকাওনি, যেভাবে চুলোটার দিকে তাকাচ্ছ। কি আছে ওখানে এমন? অনেক কিছু। আচ্ছা, চুলোটা জ্বালিয়ে ওটার আঁচ কম করে কিভাবে? বেশ অসহায় ভঙ্গিতে তাকিয়ে স্বচ্ছকে প্রশ্ন করে মোহ। স্বচ্ছের ভ্রু কুঁচকে তাকায়, মাত্রাটা বাড়ে। কেন? সেটা জেনে কি করবে? কি করবো আবার? চুলো দিয়ে নিশ্চয়ই রান্না করে। কে রান্না করবে, তুমি? তা নয় তো কি, আমি যেহেতু চুলো জ্বালাচ্ছি সেহেতু আমিই করব। স্বচ্ছের চোখ জোড়া বিস্ময়ের ভরে ওঠে। ভেবাচাকাকে প্রশ্ন করে, তুমি তো রান্নাই পারো না। একটা রান্নাতে সাধারণত কি কি জিনিস ব্যবহৃত হয় সেটাও তো জানা নেই তোমার। রান্নাঘরে জীবনে 2-3 বারের বেশি তো যাওনি। তুমি কি করে রান্না করবে? এই মেয়ে, কে বলেছে তোমায় রান্না করতে? মোহ নির্বিকার সুরে বলে, এটা তো নাকি নিয়ম। আপনার মা আর নানিমাও বলল, সকালে খেয়ে নিয়েছে সবাই, আপনি খাবেন না? আমাকে খাওয়ার সময় বলেছে দুপুরে রান্না করতে। নতুন বউদের নাকি রান্না করতে হয় প্রথম দিন। স্বচ্ছের ভ্রুজোড়া সাথে চোখ মুখও জড়িয়ে আসে বিরক্তিতে। এসব ফালতু নিয়ম কে মানতে বলেছে তোমায়? তুমি তো রান্নার জানো না, এসব নিয়ম মানতে হবে না। বেরিয়ে এসো রান্নাঘর থেকে। নানিমা আর আপনার মায়ের কথা মানে বড়দের কথা অমান্য করব? রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল স্বচ্ছ। পিছু ফিরে তাকায় সে। আবার উল্টে এগিয়ে আসে মোহের দিকে।
এগিয়ে আসতে আসতে মুখে ঠেলতে ঠেলতেই মুখে ফিল্টারের সাথে ঠেকিয়ে ফেলে। কণ্ঠে গাম্ভীর্য এনে বলে, সিরিয়াসলি? আমিও তো তোমার বড়, আমার কথা খুব মানো না? আপনি অদ্ভুত অদ্ভুত কথা বলেন আর সেসব মানতে হবে। আর আপনি কি করে জানলেন আমি রান্না পারি না? গম্ভীর স্বচ্ছের চোখ মুখেও রং পাল্টাতে শুরু করে যেন। তবু নিজেকে স্বাভাবিক রেখে বলে, বড় লোকের আদরে দুলালি মেয়েকে রান্না শিখে? এটা তো কমন সেন্স। দেখো কিভাবে ঘামছো, তুমি তো অতিরিক্ত ঘামে অসুস্থ হয়ে যাও। বলে সযত্নে সাথে মোহরের কপালে ঘামবিদ্ধা আঙুল দিয়ে মুছে দিল স্বচ্ছ। মুখ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, বলে, এবার বলুন এটা কিভাবে জানলেন? আবারও স্বচ্ছ বেশ অপ্রস্তুত হয়ে পড়তেই মোহ বলে, বলুন, এটা তো আপনার জানার কথা নয়। আপনার আর আমার সম্পর্ক গভীর হয়ে মাত্র কয়েকদিন, এর মাঝে এসব তথ্য কি করে জানলেন? এর আগে তো আপনি এই দেশে থাকতেনও না। উফ, এত প্রশ্ন করো কেন তুমি? তোমার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম আমি। হ্যাপি? বিরক্ত নিয়ে কড়া কণ্ঠে উত্তর দিতেই মোহ তেতে ওঠে। আমি এখনো উত্তর পেলাম না। দেব না। কি করবে তুমি? মোহ আর স্বচ্ছের সঙ্গে কথায় পেরে না উঠে হতাশ চোখে তাকিয়ে থাকলো। স্বচ্ছ চুলোর দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুমি হয়তো রান্না জানো না, বাট আমি কিন্তু জানি টুকটাক। আপনি আর রান্না? বিস্ফারিত সুরে বলল মোহ। স্বচ্ছ ফট করে চুল ধরিয়ে পড়ল। এনি ডাউট সুন্দরী? অ্যাকচুয়ালি বিদেশে থাকতাম, সেখানে মাঝে মাঝে রান্না করার আন্টি না এলে আমাকে একাই রান্না করতে হতো। আবার কফির বিষয়টা আছে, যেটা একা একা তৈরি করে খেতে হতো। দ্যাটস ওয়াই জানি কিছু কিছু রান্না। ও সুন্দর করে হেসে স্বচ্ছকে বিদ্রুপ করে বলে উঠল, বিশ্বাস হলো না। ওকে দেন, কফি বানিয়ে দেখাচ্ছি আমি তোমার থেকে বেটার রান্নাতে। মোহ চোখ গোল গোল করে তাকায়। সেও দেখতে চায় তার একমাত্র হাজবেন্ড কি আদৌ রান্না জানে। 10 মিনিটের মধ্যে কফি বানিয়ে তা মগ পরে মোর সামনে তোলো স্বচ্ছ। মোর সরু চোখে তাকিয়ে আছে কফি মগের দিকে। কফি মগে অল্প একটু চিনি মেশানো। মো শুধু ভাবছে এটা খাবার পর তার কি হবে। স্বচ্ছ কিছুটা জোরে বলে উঠল, ও হ্যালো ম্যাডাম, আমি বানিয়েছি অনেক দিন পর, তাও আপনার জন্য, সো আপনাকেই খেতে হবে। মো জোর করে হেসে কফির মগ হাতে নিল। ধীরে ধীরে ঠোঁট লাগালো মগে। কফি মুখে আসতেই চোখ মুখ লাল হয়ে এলো তার। চোখ মুখ বাঁকিয়ে স্বচ্ছ দিকে তাকালো সে। কেমন? দাঁত বের করে হেসে বলল স্বচ্ছ। রেগে মেগে হাতে থাকা মগ স্বচ্ছের হাতে ধরিয়ে দিল। আপনার কফি আপনিই খান। কি তেতো, নিজেও তেতো মানুষ, কফিটাও বানিয়েছেন তেতো। ও তাহলে মিষ্টি চাই মোহ ম্যাডামের? তা না হলে কি তেতো কফি কেউ খায়? ওয়েল, আমি দিচ্ছি মিষ্টি। বলে অদ্ভুত হাসি দেয় স্বচ্ছ। মো সন্ধিয়ান হয়ে তাকালে হঠাৎ করে মোহের চোখের উপর হাত রাখে স্বচ্ছ। মো কিছু ভেবে ওঠার আগেই ঘটে যায় ভয়াবহ এক কাণ্ড। মোর চিকন হালকা গোলাপি বর্ণের ঠোঁটে পরে স্বচ্ছের ঠোঁটের পরশ। উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় সারা শরীর ঠান্ডা হয়ে আসে মোহের। অদ্ভুত ঘোরে আবেশে মেতে ওঠে সে। বুঝতেই পারে না কি হলো তার সাথে। যখন ঘোর ভাঙিয়ে চোখ খুলে ফেলে তখন দেখে স্বচ্ছ রান্নাঘর থেকে বেরিয়ে গেছে, হেঁটে যাচ্ছে সদর দরজা থেকে। পিছু পেরে সে মোহের দিকে আবারও ঠোঁট চড়া শুরু করে চোর মতো ইশারা করে দৃষ্টিতে অগোচারে চলে যায় সে। মোহ থম মেরে সেখানে দাঁড়িয়ে থাকে। এটা কেমন মিষ্টি ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলা, চারিদিকে লোকজনের সমাগম, আলোতে ঝলমল করছে পরিবেশ। জাঁকজমকভাবে সাজানো রিসর্ট। চলেছে মোহ ও স্বচ্ছের রিসেপশন। কথা অনুযায়ী রিসেপশনের অনুষ্ঠান ধুমধাম করেই করেছেন মিসেস রেবা ও নেহাল সাহেব। তবে তাদের ইচ্ছা ছিল না অনুষ্ঠানের মধ্যমণি স্টেজে সবাই বসে থাকা মোহ ও স্বচ্ছ। একের পর এক ছবি তোলাতে বিরক্ত তারা। তবু পরিচিত কেউ এলে জোর করে হাসি ফুটিয়ে আলাপে ব্যস্ত ওরা। স্বচ্ছ মুখে রাঙানো হয়েছে এবার বেগুনি রঙে। দুজনকে মিলিয়ে সাজসজ্জা করিয়েছে সকলে। বেগুনি রঙের শাড়ি আর সাথে হালকা গয়না পরে সাজানো হয়েছে মোহকে। কোকড়ানো চুল বাঁকা করে খোপা করা। সেখানেই বারবার সুযোগ পেলেই খুঁচিয়ে যাচ্ছে স্বচ্ছ। দাঁতে দাঁত চেপে মৌ বারবার ইশারায় মানা করলেও কে শোনে কার কথা। অফিসের লোকজন আসাতে খোঁজানো বাদ দিয়ে দাঁড়িয়ে পড়ে স্বচ্ছ। সবাইকে স্বাগতম জানাতে যায় সে। অফিসের সকলে এসে ভিড় করে মোহ স্বচ্ছের সামনে। সবার দিকে তাকাতেই সৌজন্যমূলক হাসি দিয়ে আলাপ করছিল মোহ। স্যার, আপনি এভাবে বিয়ে করবেন অ্যাকসেপ্ট করিনি। লুকিয়ে বিয়েটা সেরে ফেললেন, তাও আবার বান্দরবান থাকা অবস্থায়। অফিসের একজন হঠাৎ করে জিজ্ঞাসা করল স্বচ্ছকে। স্বচ্ছ উত্তরে বলল, এই তো সব হঠাৎ করেই। থাক, অন্তত এখানে তো ইনভাইট করেছেন, তাতেই খুশি।
বলেই সবাই হেসে ওঠে। মো অন্যদিকে তাকিয়ে বসেছিল। ভিড়, লোকজনের সমাগম একদমই পছন্দ না তার। শ্বাস নিতে যেন কষ্ট হয়। হাসাহাসিতে একবার অফিসের লোকজনের দিকে তাকালো মোহ। এত ভিড়ের মাঝে এক কোণে তৎক্ষণাৎ তার মনে হলো চেনা মুখ রয়েছে। ভালোভাবে পর্যবেক্ষণ করতেই স্তব্ধ হয়ে গেল সে। মস্তিষ্কের সবটা ফাঁকা হয়ে গেল মানুষটাকে দেখে। নিজ মনে মোহ বিড়বিড়িয়ে পড়ল। আইমান, বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মোহ। চোখ মুখের রং পাল্টে গেছে তার। বারবার চোখ বন্ধ করে আবারও মেলছে সে, এই ভেবে যে সে ভুল দেখেনি তো। কিন্তু চোখ যেন ভুল প্রমাণিত হচ্ছে না। এতক্ষণ হেসে স্বচ্ছের সঙ্গেই কথা বলছিল আইমান। এবার চোখ সরিয়ে স্বচ্ছের বউকে দেখার উদ্দেশ্যে সোফার দিকে দৃষ্টিপাত করতেই তার চোখ মুখের রঙও ফ্যাকাশে বর্ণে পরিণত হয়। হাসিটুকু বেলুন হয়ে যায়। মোহের কাজল ভর্তি চোখে বারবার পানি আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই অবাধ্য চোখে পানি তো মানছে না। তার কান্না পাচ্ছে ঘৃণার কারণে। সামনের বাম পাশের মানুষটা মোহের জন্য বিষাক্ত। আইমান আগ বাড়িয়ে ডাকতে চাইল মোহকে, কিন্তু মোহ দুপাশে মাথা নাড়ায়। আইমান সেখানেই থামে। তিক্ততায় চোখ সরিয়ে চোখ নামিয়ে নেয় মোহ। ওহ মিস্টার আইমান, আপনি তো আমাদের অফিসে নিউ, যাকে বাবা বান্দরবান পাঠিয়েছিল। কংগ্রাচুলেশনস, বিকজ কাজগুলো আপনি নিউ হওয়া সত্ত্বেও খুব সুন্দর হ্যান্ডেল করেছেন। থ্যাংক ইউ স্যার, ইয়োর ওয়াইফ। বলেই থেমে আইমান মোহের দিকে তাকালো। মোহ আবার মাথা উঠিয়ে বড় বড় করে তাকিয়ে আছে। এর মানে আইমান এই কোম্পানিতে চাকরি পেয়েছিল ভেবেই বিস্ময় কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে মোহ। স্বচ্ছ স্মিত হেসে আচমকা মোহের পাশ ঘেঁষে বসতেই মোহের বিস্ময়ের ঘোর কাটে। খানিকটা চমকে স্বচ্ছের দিকে তাকায় সে। স্বচ্ছ হাসিটা প্রসারিত করে মোহের কাঁধে হাত রেখে মোহকে আরেকটু কাছে টেনে নেয়, বুকের সঙ্গে লাগিয়ে নেয় মোহকে, আর বলে, ইয়া, শি ইজ মাই ওয়াইফ মিসেস মোহ, অ্যান্ড মোহ মিট আইমান, হি ইজ আইমান, আমার অফিসে নিউ। জানি আমি। দুর্বল কণ্ঠে বলে ওঠে মোহ। চোখ মুখ লাল হয়ে আসছে তার, দৃষ্টি একদিকে স্থির। মনটা ভালোই ছিল তার। এভাবে কাকতালীয়ভাবে হলেও আইমানকে তার সামনে আসা কী দরকার ছিল? মোটাকে বিষিয়ে দেওয়া কি খুব জরুরি ছিল? মোহের কথায় স্বচ্ছ বেশ কৌতূহলীয় প্রশ্ন করে। সিরিয়াসলি তুমি জানো, মানে তুমি মিস্টার আইমানকে চেনো আগে থেকে? চিনি তো, খুব ভালো করে চিনি। কি করে? স্বচ্ছের আগ্রহের সাথে আইমানও বেশ আগ্রহী হয়ে তাকালো। মোহ হয়তো সত্যি উত্তর দেবে সেই আশায়। যদিও মোহের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না আইমান, তবুও তাকিয়ে আছে সে। মোহ আইমানের মুখের দিকে তাকিয়ে একটা বিদ্রুপের হাসি দিয়ে পড়ল, আমাদের ভার্সিটিতেই পড়তেন এক সময়। আমি তখন জুনিয়র ছিলাম। অনেকটা ফেমাস ছিলেন উনি, তাই আমিও চিনতাম। দ্যাটস ইট। হোয়াট আ কোইন্সিডেন্স। স্বচ্ছ কথাটা বলতেই আইমান আশাহত হলো। সে আসলে একটা ইডিয়ট, বড় মানের বোকা। মোকে অবিশ্বাস করেছিল সে। যদিও আইমান জানতো না স্বচ্ছই ভবিষ্যতে নিয়াল সাহেবের চেয়ারে বসতে চলেছে। কারণ সে জানতই না তার সাড়ে ছেলেই স্বচ্ছ। প্রথমবার শুনেছে এবং জানছে। আইমান যখন জানতে পারে সব মিথ্যা ছিল, তখন মোয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল সে, কিন্তু পারেনি। আইমান ভেবেছিল মোহ অভিমান করে বসে আছে। বাড়ি ফিরতেই মোয়ের বাড়িতে একেবারেই বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কিন্তু তার জানা ছিল না মোহ তার জন্য থেমে নেই, অনেকটা পথ এগিয়েছে। নিজের জীবনে অন্য চলার সাথী বানিয়েছে। আচমকা সোয়াসহ বেশ কয়েকটা মেয়ে এসে বলল, ভাবি, কয়েকটা ছবি তুলবো তোমার সাথে, তাকাও না প্লিজ। আবদার ফেলতে না পেরে জোর করে মুখে হাসি ফুটিয়ে ক্যামেরার দিকে তাকালো মোহ। মোহ কত ভালো আছে, সংসার আর বাকিদের নিয়ে কতটা ব্যস্ত সে। এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আইমান। মাঝখানে নিজের বোকামির কারণে মোহ নামক মেয়েটিকে হারিয়ে বসলো চিরতরে। অপমান বোধ আর লজ্জা বোধে সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না আইমানের। ঢোক গেলে বলল, স্যার, আমি আসছি। আসলে মাথাটা ঘুরছিল আর শরীরটাও খারাপ লাগছে। আজকে ভোরে লং জার্নি করে পৌঁছেছি তো, সো একটু খারাপ লাগছে। স্বচ্ছ উঠে দাঁড়ায়। আইমানের দিকে এগিয়ে এসে হালকা জোর গলায় বলে, অন্তত খেয়ে তো যাবেন। খাওয়া দাওয়া তো অনেক হবে, পরেই তো আছে সময়। একদিন সময় করে এসে আপনার মিসেসের হাতের রান্না খেয়ে যাব। একটা মেকি হাসি দিয়ে মোহের দিকে তাকিয়ে চলে গেল সে। আইমান জানে মো রান্নারও জানে না। ইচ্ছে করে কথাটা মোকে কটাক্ষ করে বলে গেল আইমান। মো তিক্ত ভরা নয়নে ততক্ষণে তাকিয়ে রইল যতক্ষণ না আইমান বাঘ করে অদৃশ্য হলো।
আয়মান চলে যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। মনে উকি দিচ্ছে অতীত, যেটা মধুর হবার কথা ছিল তা হয়ে উঠেছে তিক্ততায় ভরা। আদৌ কি তাদের মাঝে ভালোবাসা ছিল? হয়তো ছিল না। ছিল না বলেই এত সহজে ভেঙেছে সম্পর্ক। হয়তোবা সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। রিসেপশন অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 11টা বেজেছে। সকলে বেশ ক্লান্ত। মিসেস নীরাসহ রিনাও তিহানও এসেছিল। সকলে নাকি আজ রাতেই চট্টগ্রাম চলে যাচ্ছে। সেখানেই তো ওদের বাড়ি। কতদিন বা ও পড়ে থাকবে এখানে? তাদেরও তো ঘর সংসার রয়েছে, মিসেস নীরাকে সামলাতে হবে। তাছাড়া অবশেষে ময়ের জীবনে একজন আনতে পেরে বড্ড খুশি মিসেস নীরা। নিশুতি রাতে সকলে ঘুমে। মোহ ও স্বচ্ছের ঘরেও বিরাজ করছে নিস্তব্ধতা। মাঝে মাঝে হালকা নড়েচড়ে উঠছে মোহ। সে জেগেই আছে, স্বপ্ন মনে ঘুম আসছে না তার। অতীত তার পেছনে ছুটছে, তাকে থামাতে পারছে না। মনকেও থামানো দায় হয়ে পড়েছে। বড্ড মন খারাপ হলেও মোর ঘুমটা উড়ে যায়। বেড হালকা নড়তেই চোখ মেলে স্বচ্ছের দিকে তাকায় মোহ। স্বচ্ছ মোহকে ঘুমের আবেশে জড়িয়ে ধরতে চাইতেও খানিকটা সরে যায় মোহ। কারণ সে জানে স্বচ্ছ একবার নিজের সঙ্গে ধরলে তার নড়াচড়া কষ্টসাধ্য হয়ে উঠবে। আরও বেশ কিছুক্ষণ পর শুয়ে থাকতে না পেরে উঠে বসে পড়ে মোহ। কোথাও শান্তি পাচ্ছে না সে, তার শান্তি চাই, শুধু শান্তি। বিরক্ত নিয়ে উঠে দাঁড়িয়ে খোপা করে আবারও স্বচ্ছ দিকে চোখ বুলিয়ে নেয় মোহ। স্বচ্ছের ঘুমানোর ধরনটাও এলোমেলো। মাথায় বালিশ লম্বালম্বি করে নিয়ে জড়িয়ে ধরে উপরে ঘুমায় সে। মাঝারি আকারের লম্বা চুলে মাঝে মাঝে চোখ ছুঁয়ে দেয় স্বচ্ছে। ঠোঁট জোড়া আলতো ফাঁকা করে ঘুমায় সে। খোপা করা শেষে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যায় মোহ। বেশ ধীরে হেঁটে গিয়ে পৌঁছায় করিডোরের শেষ প্রান্তে, যেখানে একটা খোলা কাচের বারান্দা রয়েছে, সবুজের সমারোহ যেখানে। সেখানে গেলে হয়তো হালকা শ্বাস নিতে পারবে সে। বাড়ির লাইট জ্বালিয়ে দরজার ঠাই খুলে প্রবেশ করতেই মুখে ছুঁয়ে যায় শিরশিরে বাতাস। সেখানে মন খুলে বড় শ্বাস নিয়ে দুই বাহু দুই হাতে ঘষতে ঘষতে গিয়ে বসে মোহ। উপরে হালকা লাইট জ্বলছে, পরিবেশটা বেশ সুন্দর। আশপাশটা ভালো করে দেখে নিতেই তার চোখ স্থির হয়ে কাঁচের দেয়ালে আটকানো এক কাগজে। মোহ ভালো করে স্পষ্ট করে দেখে নেয় লেখাগুলোর ধরন। সঙ্গে সঙ্গে পিলে চমকে যায় তার। আবারও সেই ধরনের লেখা। মোহ দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলে ওঠে, এতদিন পর আবার ওই মিস্টার চোরটা চিঠি পাঠিয়েছে। আহাম্মক, সামনে ধরা দেয় না। এখন চিঠি দিয়েও লাভ নেই। আমি এখন বুকড। এখন আমার আর কিচ্ছু করতে পারবে না মিস্টার চোর। কিন্তু লিখেছেটা কি? উৎসুক হয়ে মোহ এগিয়ে গেল চিঠির দিকে। ভালোভাবে পর্যবেক্ষণ করলো সে। তোমার মতো মোহময়ী নারীকে কখনো বিষণ্ণ মুখে মানায়? তুমি হয়তো বিষণ্ণ মুখে থাকতে ভালোবাসো, কিন্তু আমার যে ভেতরে আগুন জ্বলে, তোমার মুখে একটু হাসি দেখার জন্য সেই মুক্ত ঝরানো হাসিটা কি দেবে না? তোমার বিষণ্ণ মুখ দেখে আহত হওয়ার থেকে তোমার হাসি মুখ দেখে নিহত হতে রাজি আছি আমি। একটু হাসবে? কতক্ষণ হাসতে দেখি না তোমায়, নিজের প্রাণ জুড়িয়ে নিতাম। কথাগুলো মাঝে যেন প্রাণ ছিল। মোহ মুগ্ধ হয়ে 4বার পড়ে নিল। লেখাগুলো পড়ে নিল সে। এতটা মুক্তকর লেখনী কি করে লিখতে পারে একটা চোর? সে কি আশেপাশেই আছে? থাকার তো কথা, নয়তো সে কি করে জানলো মোহ এখানে আসবে? নিশ্চয়ই লোকটা আশেপাশে আছে ভেবেই খুঁজতে শুরু করে মোহ। এদিক সেদিক আশেপাশে সব দিকে খুঁজে ফেলে সে। হুট করে খটমট শব্দে পিছু ফিরে দরজার ওপাশে তাকায় সে। শব্দটা তো ওদিক থেকেই আসছে। মোহ হন্তদন্ত হয়ে বারান্দা থেকে বেরিয়ে করিডরে এলো, কিন্তু করিডর পুরো অন্ধকার। একই মোহ আসার সময়ই তো দেখেছিল লাইট চালিয়ে রাখা। কে বন্ধ করলো লাইট? আশেপাশে হাতড়াতে শুরু করলো মোহ। এখানে কোথায় লাইট, কোথায় সুইচ বুঝতেও পারছে না সে। হাতড়াতে গিয়েই তার হাত গিয়ে পড়ে এক প্রশস্ত বুকে। যেন কাজটি ঘাটাতে হাতটা সরে নেয় মোহ। তৎক্ষণাৎ আবারও আন্দাজ করে লোকটা ধরে ফেলে, চিৎকার দিয়ে ওঠে। চোর! এমনটা শুনে সামনে থাকা আগন্তুক ব্যক্তিটিও চমকে ওঠে। নিজেকে ছাড়াতে চায় সে কোমলভাবে, কিন্তু পারলে তো। আজকে মোহ যেন শপথ করে রেখেছে চোরটাকে ধরেই ধরবে। চোর চোর, কেউ আছো? চোর ধরেছি। আমি চোর? আরে একটা ওয়ার্ড বের করেছো তো? বেশ অদ্ভুত চাপাকণ্ঠ বেরিয়ে এলো। মোহ থামল না তবুও। মোহের মুখ অন্য হাত দিয়ে চেপে ধরে আগন্তুকটা কৌশলে পেঁচিয়ে ধরল মোহের হাত। হুশ, আমি এত সোহাগ করে তোমার হাসি মুখটা দেখতে চাইলাম, তুমি তার বদলে চোর প্রমাণ করতে চাইছো সবার সামনে। এর বদলে তো তোমার উল্টে আমায় আদর সোহাগ করা উচিত। রাখি ও লজ্জায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে মোহ। এই মানুষটা কি, এত চেনা কেন?
মনের কুটুরি থেকে একটা মানুষের নামই বের হচ্ছে, সেটা হলো স্বচ্ছ। কিন্তু এর আগেও মানুষটাকে স্বচ্ছই মনে হয়েছিল, তবে বারবারই ভুল প্রমাণিত হয়েছে মোহ। তাই আজ এই আগন্তুককে ধরার চিন্তা ভাবনা নিয়েছে সে। লোকটার সঙ্গে ধস্তাধস্তি করেও যেন কোনো কাজ হলো না। এবার তো লোকটা মুখও চেপে ধরেছে, নড়াচড়া কিছুতেই পেরে উঠছে না মোহ। অন্ধকার বাড়িতে একটু আলোর ব্যবস্থাও রাখেনি আগন্তুক লোকটি। এতক্ষণ মোহ বুঝেছে লোকটা গায়ে চাদর চড়ানো। চাদর থেকে একটা অদ্ভুত ঘ্রাণ বেরোচ্ছে, যা নাকে ঠেকছে মোহের। ধীরে ধীরে শক্তি ক্ষমতা হারিয়ে ফেলছে সে, ছোটাছুটি কম হয়ে আসছে তার। তৎক্ষণাৎ আগন্তুক ব্যক্তিটি চাপা সুরে মোটা কণ্ঠে বলে, তুমি যখন হাসবে, আমার বিষাদময় পৃথিবীটা সৌন্দর্য ও সুখে পরিপূর্ণ হয়ে উঠবে। তোমার চিকন ঠোঁটে যখন এক চিলতে হাসির দেখা পাবো, তখন আমার হৃদয়ে যে মরুভূমি সৃষ্টি হয়েছে তা নিমিষেই পাল্টে গিয়ে প্রাণের সঞ্চার ঘটাবে। ব্যাস, এতটুকুই কানে বেজে উঠল মোহের। তারপর চারিপাশটা নিস্তব্ধ লাগলো তার। বারবার কানে বাজতে থাকলো সেই নেশাভরা কণ্ঠ, যা বড্ড মধুর ছিল মোহের কাছে। যেন কণ্ঠটা কাছের কারণ, বড্ড কাছের। চোখ আর খুলে রাখারও শক্তি পেল না মোহ। মৃদু কেঁপে উঠে ঢলে পড়ল আগন্তুক ব্যক্তিটির বুকে। একজোড়া প্রশস্ত হাত বেশ যত্নের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মোহকে। হাত জোড়ার মালিক বেশ ব্যথিত কণ্ঠে বলে উঠল, আই এম সরি। আজকেই ধরা দিতে চেয়েছিল তোমার মিস্টার চোর, কিন্তু পারল না। ঘরের মাঝেও তুমি সেফ নাও, সেখানে ঘরের বাহিরে আমি আসতে দিতে পারবো না। এই মিস্টার চোর বড় দোটানায় পড়েছে। সে ক্লান্ত, সে একটুখানি সুখ চাই। তোমার কাছে হবে একটুখানি সুখ? ভোরের সময় আজান এখনো দেয়নি। প্রকৃতির রূপে বেশ নির্বিকার। গায়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে আছে এক পুরুষ আর এক রমণী। তার আর কেউ নয়, স্বচ্ছ মোহ। ঘুমটা ধীরে ধীরে হালকা হয়ে আসছে মোহের। চোখ মুখ কুঁচকে কি যেন বিড়বিড় করছে সে। আচমকা মাথা উঠে এসে চোখ বুঝেই হাঁপাতে হাঁপাতে বলল, চোর চোর চোর, সবাই আসুক, চোর ধরেছি। বারবার কথাটা বলার পর চোখ মেলে তাকানোর শক্তি পায় না মোহ। সে কোনো শক্তপোক্ত জিনিসকে আঁকড়ে ধরে আছে, শুয়েও আছে তার উপরেই। হঠাৎ এক শব্দে বাকি ঘুমটাও ছুটে গেল তার। চোখ মেলে স্পষ্টভাবে তাকাতেই চক্ষু চড়কাজ পরিণত হয় তার। যার উপর ও যাকে জড়িয়ে শুয়ে আছে সে আসলে কোনো বড় বস্তু নয়, আজ তো একটা মানুষ। মানুষটির নামই স্বচ্ছ। শুধু মোহ যে স্বচ্ছকে জড়িয়ে আছে সেটা নয়, স্বচ্ছকে মোহকে পেঁচিয়ে জড়িয়ে ধরে আছে, যেন নিজের সঙ্গে তাকে বেঁধেই ফেলেছে সে। তার করে নিজেকে ছাড়াতে গেলেও কিছু একটা ভেবে থমকে যায় সে। আস্তে করে নিজের মাথা আবারও টেকিয়ে দেয় স্বচ্ছের বুকে। এখানেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছিল সে। মনে ছিল প্রশান্তি। মোহের মনটা টুপ করে বলে উঠল, আহা মোহ, কাছে আসতো একটা শান্তির জায়গা। শান্তির মানুষ থাকতে কেন তুই ঘর থেকে বেরিয়ে শান্তির খোঁজে ছুটছিলি? এই মানুষটাই তো তোর শান্তি। মুচকি হাসে মোহ, আস্তে করে বলে, কেন জানি না, যেই মানুষটা আমার অশান্তির কারণ ছিল সেই মানুষটাই আবার প্রশান্তির কারণ হয়ে উঠেছে। তৎক্ষণাৎ হাসি মিলিয়ে যায় মোহের রাতের কথা ভেবে। আবারও মাথা উঠিয়ে স্বচ্ছকে ভালোভাবে দেখে নেয় সে। রাতের ঘটনার পরে কি ঘটেছিল তার সাথে ভাবতে চেয়েও পারে না সে, কারণ তার মনেই নেই কিছু। লোকটা কি স্বচ্ছ ছিল? কিন্তু স্বচ্ছ হলেও কেনই বা তাকে লুকিয়ে এমন কাজকর্ম করতে হবে? কি প্রয়োজনের? এসব ভাবতে ভাবতে বেশ ভাবনার করে ডুবে যায় মোহ। তাও যেন ভাবনার কোনো কুল কেনারা খুঁজে পায় না। ভাবনা থেকে বেরিয়ে আসে সে হঠাৎ করে। তার মনে হলো বাড়ির জানালার ধার ঘেঁষে কারোর ছায়া। ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালো সে। একটা অবয়ব দ্রুত সরে গেল। তাদেরকে কিছুটা আতঙ্কিত হলো মোহ। এটা কি ছিল আর কে ছিল? হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। স্বচ্ছ তো এখানেই, তার সাথে শুয়ে। তাহলে ওটা কে ছিল? ওই আগন্তুক ব্যক্তি যাকে মোহ খুঁজছে? কিছুটা বিকট শব্দে চোখ বন্ধ করে নেয় মোহ। নড়ে চড়ে উঠে স্বচ্ছ। মোহের বাঁধন আলগা করে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় সে। মোহ না পারছে স্বচ্ছকে ডাকতে, আর না পারছে ভেতরে বসে থাকতে। তবুও সাহস নিয়ে মৃদু সুরে মোহ বলে ডেকে ওঠে, শুনছেন, উঠবেন একটু? সাড়া দিল না স্বচ্ছ। সন্ধ্যা থেকে রিসেপশনের পর বেশ ক্লান্ত স্বচ্ছ। পুরো বাঁধন ছাড়িয়ে মোহ সরে এসে বসে। বেড থেকে নিচে নেমে পায়ে স্লিপার পরে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে যায় দরজার দিকে। অনেকটা ভেবে সাহস সঞ্চয় করে দরজা খুলে মোহ। এটা তো আর অচেনা কারোর বাড়ি না, নিশ্চয়ই বাড়ির কেউই উঠেছে ঘুম থেকে। বাড়িতে অচেনা কেউ থাকে না। এসব ভেবে বাইরে বেরিয়ে এসে দরজা হালকা করে লাগিয়ে দেয় মোহ। পুরো করিডোর যেখানে সেখানে বড় ল্যাম্পশিট আছে, সেখানে আলো চলছে। বাদ বাকি সবটা অন্ধকার। মৃদু আলোতে আশেপাশে তাকিয়ে হেঁটে সিঁড়ির দিকে এগিয়ে আসে মোহ। ঢোক গিলে হালকা জোরে প্রশ্ন করে, কে এখানে? কারোর কোনো সাড়া নেই।
আশাহত হলো মোহ। ফিরে যাওয়ার জন্য পিছু ফিরতেই পায়ের ধূপধাপ আওয়াজে সঞ্চয় করার সাহস যেন হাওয়ায় মিলিয়ে গেল। মোহের কপালে জমতে শুরু করে বিন্দু বিন্দু ঘাম। ভেতরে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। সামনে ফিরতেই করিডোরের ওপাশে একটা আবছা অবয়ব চোখে পড়ে মোহের। চল শক্ত করে ফেলে সে। কে ওখানে? বাবা? মা? নাকি অন্য কেউ? সারাদিন জবাব না পেয়ে ফ্যাকাশে প্রলেপ ছড়িয়ে যায় মোহের চেহারায়। অবয়বটি ধেয়ে আসে তার দিকে বেশ দ্রুত পায়। যতই অবয়বটি এগিয়ে আসছে ততই মোহ দেখতে পাচ্ছে এক প্রশস্ত অবয়ব, যা পুরুষের হয়। এ কোনো মহিলা নয়। এই সিঁড়ির নিচে ছাড়া উপরে কোনো ল্যাম্পশেড নেই যে ভালোভাবে অবয়বে মুখটা স্পষ্ট ফুটে উঠবে। সেই দিকে পিছিয়ে যায় মোহ। ভয়ে নিঃশ্বাস প্রকার হয়ে আসে তার। অবয়বটির হাতে কাঁচের বড় টুকরো চকচক করছে। নিজের পায়ে থাকা অবশিষ্ট শক্তি হারিয়ে ফেলছে মোহ, সাথে বাকশক্তিও। ধ্রুব কণ্ঠে চাপ দিয়ে বলে, কে আপনি? এই বাড়িতে আপনি কি করছেন? আমি সে যাকে ধোঁকা দেওয়া হয়েছে। তোমাকে আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর ফল তো ভালো নয়। ও কিছু বলতে পারে না। আগন্তুকটির থেকে তার দূরত্ব মাত্র 2 হাত দূরে। কাঁচের টুকরো উছিয়ে রেখেছে সে। যে কোনো সময় যেটা দিয়ে আক্রমণ চালাতে প্রস্তুত সে। লোকটা আবারও আক্রোশ নিয়ে বলল, খুব সুখে আছো না, কিন্তু আমাকে যে সুখে থাকতে দেয় না তাকে আমিও সুখী হতে দেই না। তুমিও পাবে না সুখ, কেউ পাবে না। বাঁকারা হয়ে ব্যক্তির চেহারা দেখার প্রয়াস চালাচ্ছে মোহ। একজোড়া হিংস্র চোখ জোড়ায় দেখা পেয়েছে সে। এরই মাঝে লোকটা তেড়ে আসে মোহের দিকে। মোহ আতঙ্কিত হয়ে পিছিয়ে যায়। পিছনে পিছনে সিঁড়ি। তা প্রাণ বাঁচানোর ভয় খেয়ালই নেই মোহের, যার কারণে পা ঠিক জায়গায় ফেলতে ব্যর্থ হয় সে। পিছলে যায় তার পা। নিজেকে সামলাতে না পেরে নিচে গড়িয়ে উপর হয়ে পড়ে যায় সে। সঙ্গে দিয়ে ওঠে এক গগনবিদারী চিৎকার। কেন যেন মনে হয় এখানে জীবনটা শেষ তার। ডান হাতে অনুভূত হয় অসম্ভব ব্যথা। আপনা আপনি চোখ বন্ধ হয়ে আসছে। তার আগে চোখ পড়ে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা এক রিংস ব্যক্তিটি। চোখ মেলতে আলোর ঝলকানি এসে পড়ে মোহের চোখে। চোখ খিচে ফেলে সে। ডান হাত নাড়িয়ে মুখের উপর রাখতে গিয়ে ব্যর্থ হয় সে। হাতে অনুভব হয় প্রচণ্ড ব্যথা। মৃদু চিৎকার দিয়ে ফেলে ব্যথায়। কপালেও যেন ক্ষীণ ব্যথা হয়। হাত নাড়াতে যেও নামে, লাগবে হাতে। চোখ আবারও আস্তে করে খুলে তাকায় মোহ। সামনে বিষগ্ন মুখে মিসেস রেবা দাঁড়িয়ে আছে। সামনে আরেকজন মধ্যবয়স্ক মানুষ। পোশাক আশাক দেখে মনে হচ্ছে ডক্টর। শূন্য দৃষ্টিতে তাকিয়ে সচোখে খুঁজল মোহের চোখ জোড়া, কিন্তু পেল না। তারপর নিজের হাতে চোখ বোলাতেই হতভম্ব হয় সে। ডান হাত ব্যান্ডেজ করে ঝুলিয়ে রাখা। কি হয়েছে তার ভাবতেই ডক্টরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় সে। ডক্টর নরম কণ্ঠে বলে, চিন্তার কারণ নেই, হাতের হাড়টা ভাঙেনি, কিন্তু ইনজুরি রুট হয়েছে ভালোই, তাই হাতটা কয়েকদিন এভাবেই রাখতে হবে। আর কপালে হালকা ব্যথা পেয়েছে সে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, চিন্তার কারণ নেই। ভোরে ঘটা ঘটনাগুলো ভাবতেই ভীত হয়ে পড়ে মোহ। জড়সড় হয়ে পড়ে সে। সাহস বাড়াতে প্রয়োজন স্বচ্ছ নামক মানুষটাকে, কিন্তু সে কোথায়? ভাবতেই কোথাও থেকে হন্তদন্ত হয়ে এসে মোহের পাশে বসে অবস্থা থেকে জড়িয়ে ধরে মোহকে। উষ্ণ আবেশ পেতেই মোহের চিনতে দেরি হয় না মানুষটা আর কেউ না, স্বচ্ছ মোহের শান্তির মানুষটা। তুমি ঠিক আছো? ব্যথা পেয়েছো খুব? সব আমারই দোষ। এতটা ঘুমানো উচিত ছিল না আমার। এত বেখেয়ালি কি করে হলাম আমি? হাউ স্টুপিড আই অ্যাম। সামনে মা আর ডক্টর আছে স্বচ্ছ, কি করছেন? ছাড়ুন। ফিসফিস করে কতগুলো স্বচ্ছের কানে বলে দিল মোহ। সাথে সাথে নিজের মায়ের দিকে তাকিয়ে স্বচ্ছ হাতের বাঁধন আলকা করে দিয়ে ছেড়ে গিয়ে গলা খাকারি দিয়ে বলল, ডক্টর, মোহের হাতের কি খুব বেশি ক্ষতি হয়েছে? নো মিস্টার আহিয়ান, সিমি ইজ অল রাইট। হাতে সামান্য হাড়ে লেগেছে, হাড়ের জায়গায় থেকে একটু নড়ে গেছে, তাই হাতে 15 দিন ব্যান্ডেজ করা থাকলে ভালো হয়। আর আপনার মতো হাজবেন্ড পেলে অবশ্যই তার আগেও সুস্থ হয়ে উঠতে পারে। কথাগুলো বলে মুচকে হাসলেন ডক্টর। মোহ লজ্জায় মিয়ে গেল সাথে সাথেই। স্বচ্ছ আর দৃষ্টি নিক্ষেপ করলো মোহের দিকে। সাথে শুকনো কাশি দিল সে। ডক্টর প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলল, এটা প্রেসক্রিপশন, কিছু মেডিসিন লিখে দিয়েছি ব্যথা দ্রুত সেরে যাওয়ার জন্য। সময় মতো খাইয়ে দেবেন, আর সবসময় রেস্টে থাকলে ভালো হয়। বিশেষ করে হাতের ওপর যেন চাপ না পড়ে। এখন আমি আসি। ডক্টর উঠে দাঁড়ালে মিসেস রেবা উঠে দাঁড়ান। ডক্টরকে এগিয়ে দেওয়ার বাহানায় ঘর ছেড়ে বেরিয়ে যান উনি। বেরিয়ে যেতে আর এক মুহূর্ত দেরি না করে স্বচ্ছের হাত দুহাতে চেপে ধরে
মোহ আতঙ্কিত কণ্ঠে বলে। এই বাড়িতে আমরা ছাড়া অন্য কেউ আছে জানেন? আর সেই আমার উপর আক্রমণ করেছে। কে থাকে এ বাড়িতে আমরা বাদে, যাকে আমি চিনি না? থতমত খেয়ে তাকায় স্বচ্ছ। মোহের চোখে ভয় ও উদ্বিগ্নতা। স্বচ্ছ জানত এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, কিন্তু এসবের কি উত্তর দেবে তা ভেবে রাখেনি সে। তবু মাথা ঠান্ডা করে পড়ল। মানে মোহ কি বলছো? আমরা ছাড়া এই বাড়িতে কে থাকবে? আমি, মা, বাবা, বাড়িতে যেই সার্ভেন্ট থাকে তারা, এই কয়জনই তো। আর কে থাকবে? না, সার্ভেন্টদের মধ্যেও কেউ ছিল না। আমার মনে আছে ও ঝাঁকড়া এলোমেলো চুল ছিল আর জল জল করতে করতে থাকা হিংস্র চোখ জোড়া কিভাবে আমাকে মারতে ধেয়ে আসছিল। নিজেকে বাঁচাতে গিয়েই তো সিঁড়ি থেকে পড়ে গেলাম। ওই লোকটাই বোধহয় রাতেও এসেছিল জানেন তো। রাতে ওই করিডোরের শেষ প্রান্তের বারান্দায় ওসব চিঠি লিখে রেখেছিল। আমার খুব ভয় করছে স্বচ্ছ। বেশ আগতির সাথে কথাগুলো বলে স্বচ্ছের দিকে এগিয়ে আসে মোহ। ঘটনাগুলোর পর মুষড়ে পড়েছে সে। স্বচ্ছের চোখেও বাধ্যকতা স্পষ্ট, কিন্তু মোহ আজ তা দেখতে পাচ্ছে না। তার মনে সেদিকে নেই। মোহ আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে নিজেকে। আস্তে করে স্বচ্ছের বুকে নিজের মাথা গুঁজে দেয় সে। সেখানেই চোখ বন্ধ করে ফেলে। জানেন, আমি যেন আজকে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। ভেবেছি আর হয়তো এইভাবে আপনার বুকে মাথা রাখতে পারবো না। আমি বাঁচতে চাই স্বচ্ছ, এভাবে মরতে চাই না। অন্য পরিস্থিতি হলে হয়তো বলতাম না এই কথাটা, কিন্তু আপনি এমন একজন মানুষ যার সঙ্গে বাঁচতে ইচ্ছে করে। আমাকে বাঁচিয়ে নেবেন? স্বচ্ছের মন দোটানায় ভুগছে। কাঁপা কাঁপা হাতে নিজের হাতটা মোয়ের মাথায় রাখে স্বচ্ছ। যদি আর একটু দেরি হতো তাহলে কি হতো? যাকে স্বচ্ছ সুখের রানী করতে চেয়েছিল তাকেই হারিয়ে ফেলতো। এর চেয়ে খারাপ আর কি হতো? স্বচ্ছ মোয়ের মাথায় হাত বুলিয়ে পড়ল। কেন ভয় পাচ্ছ? আমি আছি তো। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তার আগে নিঃশেষ হয়ে যাবে সেই ক্ষতির উৎস, যে আমার সুখ পাখি রানীর ক্ষতি করতে চায়। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? এই বাড়িতে সত্যিই কেউ থাকে আমার মনে হয়। এটা তোমার কল্পনা মোহ, শুধুই কল্পনা। সব তোমার সাথে ঘটা কিছু বাজে ঘটনার প্রভাব। হুট করে তোমার মা বাবার মারা যাওয়া, তারপর সব খারাপ পরিস্থিতির সম্মুখীন, আবার হুট করে বিয়ে, এসব কিছুর প্রভাব পড়েছে। তুমি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছ। মোয়ের মন তবু মানে না। সে অস্থির হয়ে পড়ল। না, আমার কল্পনা নয়। আমি এতটাও কল্পনার জগতে বাস করি না। আর রাতে ওই লোকটাই হয়তো ছিল, কোন লোকটা? যে আমাকে আগের বারও চিঠি দিয়েছিল। ওটা সেই লোকটাই ছিল হয়তো। রাতে ওই লোকটাই তো আমাকে অজ্ঞান করে দিয়েছিল। জ্ঞান হারিয়েছিলাম আমি। আপনি আমাকে রাতে কোথায় পেয়েছিলেন? স্বচ্ছ থমথমে গলায় জবাব দেয়। কেন? তুমি তো ঘরেই ছিলে, ঘুমিয়েছিলে তুমি। আকাশ থেকে পড়ে মোহ। স্বচ্ছের বুক থেকে মাথা উঠিয়ে বিস্ফারিত কণ্ঠে বলে। কি বলছেন আপনি? আমার স্পষ্ট মনে আছে আমি ওই বারান্দায় গিয়েছিলাম আর ওই লোকটা এসেছিল। আর আপনি বলছেন আমি ঘুমিয়েছিলাম? হ্যাঁ, তুমি ঘুমিয়েছিলে। আমি কি মিথ্যে বলছি? তুমি বলো, যদি তুমি সত্যি ঘরের বাইরে জ্ঞান হারিয়ে থাকতে তাহলে এখানে কি করে আসতে? আমি তো সারা রাত ঘুমিয়েই কাটিয়েছি। মুখটা আপনা আপনি হা হয়ে যায় মোহের। সে বিশ্বাসই করতে পারছে না যে সে ভুল। সে কি সত্যি তাহলে ভুল ভাবছে? এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। কিছু না বুঝে নিজের মাথা ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে আমার সাথে? এটা তোমার সাথে যা যা ঘটেছে তারই প্রভাব। তোমার মনে অনেক বাজে ইফেক্ট পড়েছে, সেটা দূর হওয়া প্রয়োজন। এখন নিচে যাই, তোমাকে খেয়ে কিছু ওষুধ খেতে হবে। রিমেম্বার, এই হলো এক জ্বালা। 21 বছরের একটা বড় মেয়ে, অথচ ওষুধ খেতে তোমার তাল বাহানা। তোমাকে ওষুধ খাওয়ানো যে কি ঝামেলা, উফ। চোখটা আরো দ্বিগুণ বড় হয়ে যায় মোহের। স্বচ্ছ কথাগুলো বলে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। ফ্যাকাশে মুখে মোহের দিকে দৃষ্টিপাত করে সে। মোহ সন্দেহ সুরে বলে। আপনি কি করে জানলেন আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না? আমি তালবাহানা করি? শুকনো ঢোকিলে স্বচ্ছ কিছুটা জোর দিয়ে উত্তর দেয়। ছোট ফুপি? ইয়েস, ছোট ফুপি বলেছিল। তার জন্য এভাবে গোয়েন্দাগিরি করার কি আছে? এভাবে তাকাও কেন? এভাবে তাকালে কিন্তু আমার মন অনেক কিছু ভেবে ফেলে। মোহ চিকন সুরে জিজ্ঞাসা করে। কিভাবে আবার আপনার মন? মন বলে মেয়েটা নিশ্চয়ই ভালোবাসা চাইছে, আদর চাইছে। ওই যে ফিল্ম দেখো না, ইংলিশ রোমান্টিক ফিল্ম, মেয়েরা কিভাবে চেয়ে থাকে, যাকে হট লুক বলে, ঠিক তেমন লাগে তোমাকে। বাকরুদ্ধ হয়ে বসে থাকে মোহ। স্বচ্ছ স্বাভাবিক হয়ে
মোর দিকে তাকিয়ে থেকে মুচকে আসে। মুখ লুকানোর জায়গা পায় না মোহ। পাথরের মূর্তির মতো বসে থাকে সে। পরক্ষণে সচ্চোকে এক ধাক্কা দিয়ে বলে, দূর হন আপনি, অসভ্য লোকের সাথে বিয়ে হয়েছে আমার, যখন তখন আজে বাজে কথাবার্তা। স্বচ্ছ উচ্চস্বর হেসে উঠে বলে, আমার সাদা মনে কোনো কাদা নেই। তুমি যা প্রশ্ন করলে আমি তোমায় উত্তরে বলে দিলাম, দ্যাটস ইট। এখন যদি আমার উত্তরে তোমার লজ্জা লাগে, আমার কি করার থাকতে পারে বলো? অবশ্য যদি বলো তো তাহলে একটু ভালোবেসে লজ্জা ভাঙিয়ে দেই। আপনি সত্যি একটা মস্ত বড় বেয়াদব আর লুইচ্ছা লোক, আমি ফেসে গেছি। যখন ফেসেই গেছো তখন ফেসেই থাকো আমার জালে। তোমার মোহের জালে তো আমাকে কবে ফাঁসিয়ে নিয়েছো, এবার না হয় আমার জালেও ফেসে থাকো। মোহ মৃদু হাসে। চোখের পলক বারংবার ফেলতে ফেলতে হাত দিয়ে মুখ ঢেকে নেয় সে। কি লজ্জা করছে তার। স্বচ্ছের ঠোঁটের আবেশ পায় মোহ কানের কাছে। লোকটা কানে কানে বলে, এই সুন্দরী, বলেছিলাম না তোমাকে তোমার থেকে চুরি করে নেব, টেরও পাবে না। চুরি হয়ে যাচ্ছ তুমি। মোহ হালকা করে নিজের হাত সরাই মুখ থেকে। সে সত্যি চুরি হয়ে যাচ্ছে, ভালোবাসার চুরি। খাবার টেবিলে বসে আছে মোহ। সামনের খাবারের প্লেটে ভর্তি খাবার। একবার এপাশ ওপাশ তাকাচ্ছে সে। মিসেস রেবা অদ্ভুত মুখভঙ্গি করে খেয়ে যাচ্ছেন, যেন কোনো কিছুতেই বড়ই বিরক্ত তিনি। আর নেয়াল সাহেব তাড়াহুড়ো করে খেয়ে যাচ্ছেন, কারণ ওনার অফিস আছে। আর তার পাশে স্বচ্ছ খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু খাচ্ছে না মোটেও। এবার নিজের খাবারের প্লেটের দিকে তাকায় মোহ। ডানাতে খেতে পারবে না সে, বামাতেও খাওয়াটা ঠিক নয়। কেমন জানি লাগছে তার, তাই চুপ করে বসে আছে সে। আচমকা স্বচ্ছ নিজের প্লেট থেকে স্যান্ডউইচ নিয়ে মোহের সামনে ধরে বলে, নাও খাও। সকলের দৃষ্টি এবার মোহের দিকে স্থির হয়। মিসেস রেবা পুরো কুঞ্চিত করে তাকান। মোহের অস্বস্তি লাগছে। এভাবে সবার সামনে স্বচ্ছের হাতে কি করে খাবে সে। এবার স্বচ্ছ কিছুটা কড়া কণ্ঠে বলে, কি হলো, খাও। ওকে খাইয়ে দিতে হবে কেন স্বচ্ছ? তোর তো অফিস আছে, ও নিজে খেতে পারবে, তোর তো দেরি হয়ে যাবে। মা, আমি দেরি করলে আহামরি কিছু হবে না, কিন্তু আমি ওকে না খাইয়ে শান্তি পাচ্ছি না। মনের শান্তির জন্য খাওয়াচ্ছি। আর ওর বাম হাতে খেতে কেমন যেন লাগবে না? আমরা তো ডান হাতে খেতে অভ্যস্ত। আর মোহ, চুপচাপ বসে থাকতে বলেছি তোমায়, খেতে বলিনি। খাও। স্বচ্ছের ধমকে মোহ আলতো করে কাপড় দিয়ে স্যান্ডউইচ মুখে নিয়ে খেতে থাকে। স্বচ্ছ নিজেও সেই স্যান্ডউইচে কামড় বসিয়ে দেয়। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। আমি ভাবছিলাম যে মোহের সাথে কোথাও গিয়ে ঘুরে আসবো। ইভেন বিয়ের পরপরই তো হাজব্যান্ড ওয়াইফের আলাদা সময় কাটানো উচিত, তাই না? তোমাদেরই তো সেই ব্যবস্থা করা উচিত, বাট তোমরা হয়তো ভুলে গিয়েছো। নো প্রবলেম, আমি নিজেদের ব্যবস্থা নিজেই করে নিয়েছি। ইন্টারেস্টিং না? বলে হেসে আবার মুখে খাইয়ে দিতে থাকলো স্বচ্ছ। মৌ বিষয়ে খাবার গিলতেও ভুলে গিয়েছে। বিস্ফোরিত নয়নে সবার দিকে পর্যবেক্ষণ করছে সে। স্বচ্ছের কথার সঙ্গে সঙ্গে নিয়াল সাহেব কটাক্ষ করে বলেন, কি বলছো তুমি এইসব? সবে তো অফিসে জয়েন করলে, তাও আবার ঘুরে আসতে চাইছো? আরো কয়েকদিন যাক, এখন না। আমি কারো মতামত চাইনি বাবা, নিজের মতামত জানিয়ে দিলাম। ফার্দার নিজের মতামত ততক্ষণ বলবে না যতক্ষণ না আমি জানতে চাইবো। কোম্পানি তো এখনো তুমি সামলাও। আমার অনুপস্থিতিতে তোমার খুব বড় একটা সমস্যা হবে না বলে আশা করি। মিসেস রেবা কিছু বলতে গিয়েও পারলেন না, শুধু স্বচ্ছের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন, কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ হলো না স্বচ্ছের। সো আজ রাতেই বের হচ্ছি আমরা। মোহ, তুমি রেডি থেকো আর জামা কাপড় গুছিয়ে রাখবে। ও সরি, তোমাকে কিছু করতে হবে না, আমি রোহিণীকে বলে দিচ্ছি, সে করে দেবে। মৌ শুধু চোখ গোল গোল করে স্বচ্ছের কাণ্ড দেখতে থাকলো। আসলে লোকটার মাথায় এখন কিসের ভূত চেপেছে তাকে বোঝা দেয়। ল্যাপটপ নিয়ে বসেছে স্বচ্ছ, ভ্রুজোড়া হালকা করে কুঁচকানো, প্রশস্ত বাহুবল হাত তত্তর করে ল্যাপটপ চালিয়ে যাচ্ছে। চোখ জোড়া স্থির ল্যাপটপে। ধীর পায়ে দরজা হালকা করে খুলে ঘরে ঢোকে মোহ। আস্তে করে স্বচ্ছের সামনে এসে দাঁড়ায় সে। একবার ল্যাপটপের দিকে তাকায় আর একবার স্বচ্ছের দিকে। কিছু একটা বলে ওঠার আগেই স্বচ্ছ ল্যাপটপে নিজের দৃষ্টি স্থির রেখে গম্ভীর সুরে বলে ওঠে, বেডের পাশে টেবিলে ওষুধ আর পানি রাখা আছে, খেয়ে নাও ফার্স্ট। ওষুধ না খেলে কি চলে না? এটার কি কোনো... আমি বাহানা শুনতে চাইনি, খেয়ে নাও, আদারওয়াইজ আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বেশ কড়া দৃষ্টিতে তাকায় স্বচ্ছ। মেয়েটাকে ঔষধ খাওয়ানো যে একটা যুদ্ধের সমান সেটা স্বচ্ছের জানা রয়েছে।
মোহ মিনমিন করে বলল, মানে আগে তো এত মেডিসিন ছিল না, তাই না? আগে যারা আমাদের পৃথিবীতে ছিল, আই মিন আমাদের পূর্বপুরুষ, ওরা তো আঘাত পেলে এত কিছু করতে হতো না, এমনিই সেরে যেত। জানেন তো, আজকাল মানুষ এত আধুনিক হয়েছে বলেই এত সমস্যা। আমি আবার এত আধুনিকতা পছন্দ করি না। এসব ঔষধের চেয়ে এমনিতেই আমি ঠিক হয়ে যাব। ঠিক বলছি না বলুন? আবার লজিক ঠিক আছে না? শেষ হয়েছে তোমার লেকচার? এতটা লেকচার তো কোনো লেকচারারও দেয় না। বড্ড ফালতু বকবক করো তুমি। এখানে আসো। হতাশার চোখে তাকালো মোহ। ছোটবেলা থেকেই তার ঔষধ খেতে ভালো লাগে না। আবার একবার তার গলায় একটা বড় ঔষধের ট্যাবলেট আটকে গেছিল। তারপর থেকেই এসব দেখলে তার ভয় করে আর বিরক্ত লাগে। বেশ কৌশল করে মোহ স্বচ্ছের দিকে অসহায় নরম দৃষ্টি নিক্ষেপ করেও কাজ হলো না। স্বচ্ছ হাতে ঔষধ নিয়ে সাথে পানি নিয়ে এগিয়ে আসে মোহের দিকে। ভ্রু উঁচে কিছুক্ষণ তাকিয়ে দেখে পিছু ফিরে মোহ ঘর থেকে বেরিয়ে যেতে স্বচ্ছ এবার থমকে বলে ওঠে, আর এক পা যদি বাড়িয়েছ তাহলে তোমার ওই হাতটাও ভেঙে দেবো মোহ। শুধু আর এক পা বাড়িয়ে দেখো। মোহ পা বাড়াতে গিয়েও পারে না। লোকটা ঠিক নেই, কখন কি করে বসে। স্বচ্ছ আবারও হাতে ট্যাবলেট কোলে নিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, জাস্ট ইমাজিন, তোমার দুটো ভাঙা হাত নিয়ে আমরা বেড়াতে গেছি আর লোকে তোমার দিকে হা করে তাকিয়ে আছে, আর দুটো হাতই ভাঙা। আপনি আমার হাত ভাঙতে পারবেন? যদি আমার কথার অবাধ্য কেউ হয় তাহলে যা মন চাইবে তাই করতে পারি। তুমি কি ভাবছো আমি পাল্টে গিয়েছি? আমি সেই আগের স্বচ্ছই আছি, যা মন চাই তাই করি। ইউ নো না আমি কি মিন করছি? যা ইচ্ছা তাই। কথাগুলো মস্তিষ্কটা বুঝতে বেশ সময় নিল মোহের। বুঝে ওটা মাত্র ছিটকে গিয়ে দাঁড়াতে গিয়েও পারে না সে। স্বচ্ছ তার হাত টেনে ধরে বলে, ইউ হ্যাভ টু অপশনস, কিস মি অর টেক মেডিসিনস। চয়েস ইজ ইয়োর্স সুন্দরী। আরে এটা কেমন অপশন? আমি মানি না। আপনি তো জোরাজুরি করছেন, হবে না। স্বচ্ছকে দূরে ঠেলে দিয়ে ভীতির সাথে বলে মোহ। কিন্তু স্বচ্ছ 1 ইঞ্চিও দূরে সরে না। আচমকাই মোহের গাল চেপে ধরে তার মুখের মধ্যে ট্যাবলেট দিয়ে দেয় স্বচ্ছ। অতঃপর পানি ধরে মোহের সামনে। মোহ ট্যাবলেট ফেলতে চাইলেও পারে না স্বচ্ছের কড়া দৃষ্টি দেখে। কাঁদো কাঁদো চোখ মুখ করে পানি খেয়ে গিলে নেয় ট্যাবলেট। স্বচ্ছ একসাথে প্রায় 3-4টে ঔষধ গিলিয়েছে মোহকে। সব কাজ শেষে স্বস্তির শ্বাস নেয় স্বচ্ছ। মোহ মুখটা কাঁচুমাচু করে বলে, হয়েছে, এবার তো আমাকে ছেড়েও নিঃশ্বাস নিতে পারেন। ছাড়াছাড়ির প্রশ্ন আসছে কোথা থেকে? 1 মিনিট, তুমি তো আমার কোনো অপশনই মানোনি, তাহলে কি করা উচিত? দুটো অপশনই তোমাকে জোর করে মানিয়ে দেই, কি বলো? পিছিয়ে যাওয়ার প্রয়াস চালায় মোহ, কিন্তু প্রতিবারের মতোই ব্যর্থ হয় সে। এবার স্বচ্ছ করে বসে ভয়ানক কাজ। নিজের অষ্টদয় দ্বারা আবদ্ধ করে নেয় মোহের অষ্টদয়। স্তব্ধ হয়ে যায় মোহ। শিরা উপশিরায় বয়ে যায় শীতলতা। অসাড় হয়ে আসে শরীর। কয়েক মুহূর্তেই আলগা করে দেয় স্বচ্ছ মোহের বাঁধন। সরে আসে স্বচ্ছ। সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে মোহ। কি হলো তার সাথে? মাথা ভনভন করে ওঠে তার। কান গরম হয়ে আসছে। স্বচ্ছের সাথে মেলাতেও পারছে না চোখ জোড়া। এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আরেকটা লাগবে? আমিও আবার কারো চোখ দেখলেই তার চাহিদা বুঝতে পারি, ভালো না? মোহ লজ্জা আর সংকোচ হাত মুঠো করে বলে, আপনি আপনি একটা কি আমি? বেয়াদব লুচ্চা লোক। আর এক মুহূর্ত থামে না মোহ। পিছু ফিরে ঝড়ের গতিতে বেরিয়ে যায় সে। এখানে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত তাকে ঢুকে যেতে হবে মাটির নিচে, নয়তো ভেসে যেতে হবে আকাশের সাথে। চারিপাশে শুধুই লজ্জা। মোহের বেরিয়ে যাওয়ার দিকে চোখ পাকিয়ে রইল স্বচ্ছ। একটু পর নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলল, মাঝে মাঝে একটু অ্যাডভান্টেজ নিলে খারাপ হয় না। আমারই তো সেই মোহময়ী নারী, আমারই তো বউ, তার কাছে বেয়াদব লুচ্চা হলে ক্ষতি কি? নাফিসা বেগমের কাছে বসে আছে মোহ এক ধানে, হাতে খাবারের প্লেট। নাফিসা বেগম আলসেভাবে খাবার খাচ্ছেন। আজকাল বসে থাকা ক্ষমতাও হারিয়ে ফেলেছেন উনি। বসে থাকা কষ্টসাধ্য হয়ে উঠেছে। তা নিয়ে মোহ ভীষণ চিন্তিত। সেটা নিয়ে চিন্তা করছে সে। নাফিসা বেগম তা খেয়াল করে মোহের হাতে হাত রেখে একটু নাড়া দিয়ে বললেন, মোহ, কি হয়েছে তোর? এমনি বসে আছিস কেন? ভব করে মোহ ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। নাফিসা বেগমের দিকে তাকায় সে। দুপুরের খাবার খাচ্ছেন উনি, তাও জোর করে মুখ খাইয়ে দিচ্ছে। মুখে রুচিটাও হারিয়েছেন। স্বচ্ছকে বলে ডক্টর দেখেছিল মোহ, কিন্তু ডক্টরের একই কথা, উনি বেশি দিন বাঁচবেন না।
কারণ ওনার সমস্যা গুরুতর। এখন ইঞ্জেকশন আর মেডিসিন সব মিলে যতদিন বাঁচানো যায়। কিছু না নানিমা, তুমি খাও। পাগলি মাইয়া, কারে কখন কি বলে ডাকিস খেয়াল আছে? আমি এখন তোর সম্পর্কে দাদি শাশুড়ি হই। তো কি হয়েছে, তুমি আমার নানিমাই থাকবে, তোমাকে অন্য কারোর নামে ডাকতে পারবো না। বিষগ্ন মুখে জবাব দেয় মোহ। নাবিসা বেগম একটু ঘটিয়ে প্রশ্ন করে, মন খারাপ তোর? কি হয়েছে? স্বচ্ছের সাথে ঝগড়া? ওনার সাথে ঝগড়া হলে মন খারাপ থাকে না আমার। আচ্ছা শোনো, তুমিও আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যানিং করছো না? আকুলতার সঙ্গে প্রশ্ন করে মোহ। নাবিসা বেগম কিছুটা চুপ থাকেন, কান্না দমন করার চেষ্টা করেন। এমনিতেই তার কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে উঠেছে। কাঁদলে মোহ ও দুর্বল হয়ে পড়বে। একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আল্লাহ আমার হায়াত যতটুকু রাখছে ততদিন তো বেঁচে থাকবো বল। সবাইকে একদিন চলে যেতে হবে, এই জগতের নিয়ম কেউ ভাঙতে পারে? আমি গেলেও যাতে তোর পাশ খালি না হয়ে যায় তার জন্য তো ব্যবস্থা করছে। স্বচ্ছ একটু বদমেজাজি আর একরোখা ছেলে হলেও ওর মতো আর কাউকে দেখিনি আমার জীবনে। তুই তো এখন ওর আশেপাশে থাকিস, খেয়াল করিস কখনো? ও যেমন দেখায় সবাইকেও তেমন নয়। বড় বড় করে চোখ পাকিয়ে থাকে মোহ। তারপর মাথা নাড়ায়। আসলেই লোকটা সকলকে যেমন দেখানোর চেষ্টা করে আদৌ উনি তেমন নয়। ওনার ভেতরের সত্তা অন্যরকম। সঙ্গে সঙ্গে নাবিসা বেগম বলে ওঠেন, আমি জানি না ওই এমন কেন, তবে ও তোকে যেভাবে আগলে রাখবে সেভাবে আর কেউ রাখবে না, সেটা আমার জানা। মোহ নীরব হয়ে থাকে। নাবিসা বেগম মোহকে পর্যবেক্ষণ করে বলে, এখন কেমন আছিস তুই? হাতের ব্যথা কমেছে? মোহ বিরক্ত হয়ে জবাব দেয়, না, ডক্টর বেশ কয়েকদিন আমাকে এভাবে হাত ঝুলিয়ে রাখতে বলেছে ব্যান্ডেজ করে। এই অবস্থায় নাকি তোমার নাতি আমাকে নিয়ে বেড়াতে যাবে? এটা কেমন হলো তুমিই বলো। ছেলেটা তো পাগল রে, তোকে পেয়ে হয়তো আরো পাগল হয়ে গিয়েছে। তুই যে আমার রত্ন। কখন যাবি তোরা, আর কোথায়? বললেন তো আজই যাবেন, বান্দরবান হোটেল বুকিং দিয়েছেন, সেখানেই যাবেন হয়তো। আমাকে তো কিছু বলেন না। নাবিসা বেগম হালকা হেসে বললেন, সাবধানে যাস, আর খেয়াল রাখবি নিজের আর স্বচ্ছের। মোহ হালকা করে মাথা তুলে আবারও কষ্ট করে ডানাতে খাওয়াতে থাকে নাবিসা বেগমকে। নাবিসা বেগম বারবার বারণ করা সত্ত্বেও মোহ শোনেনি। এভাবেই খাইয়ে যাচ্ছে। খাইয়ে দেওয়ার মাঝে মোহের মাথায় একটা প্রশ্ন আসে। সেটা মুখ দিয়ে বলেও ফেলে সে। আচ্ছা রানিমা, আমার একটা কথা বলতে পারবে? এই বাড়িতে কখনো কোনো অদ্ভুত জিনিস ঘটেছে? মানে এই বাড়িতে এমন কেউ আছে যার কথা আমি জানি না? নানিমা এবার কপাল কুঁচিয়ে তাকিয়ে থাকেন মোহের দিকে। খানিকটা ভেবে অবাক হয়ে বললেন, কি বলছিস? এমনটা মনে হলো কেন তোর? আর কেই বা থাকবে যার কথা জানবি না? এ বাড়িতে তো আমরা, মানে নেহাল, স্বচ্ছ, রেবা বৌমা, তুই, আমি আর বাকি যারা কাজ করে তারাই থাকে। অনেকে তো তাও থাকে না, রাতে নিজের বাড়ি চলে যায়। হঠাৎ এমন আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন? না কিছু না, হয়তো ওটা আমারই ভুল ছিল, কয়েকদিন ধরে হয়তো বেশি কল্পনা করছি। নাবিসা বেগম এবার হতাশা ভরা নয়নে তাকিয়ে থাকেন মোহের দিকে। আনমনে বলে ওঠেন, যদি সব ঠিক থাকতো আরেকজনও হয়তো থাকতো এই বাড়িতে, কিন্তু সে তো নেই। চমকে ওঠে মোহ। এগিয়ে বসে বেশ তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে, কে সে? কার কথা বলছো তুমি? সৌমিত্র। সৌমিত্র মানে তো? মোহকে থামিয়ে নাবিসা বেগম কাতর সুরে বললেন, মানে স্বচ্ছের ছোট ভাই আহিয়ান সৌমিত্র, আমার ছোট নাতি। যদি বিদেশ না যেত তাহলে ওই দুর্ঘটনা ঘটতো না রে মোহ। আমার ওই নাতিটাও বেঁচে থাকতো। এখন হয়তো সবাই ভুলে গেছে ওর কথা, কিন্তু রেবা আর নেহাল ভুলেছে কিনা জানি না। আমি ভুলতে পারি না, ওরা কি ভুলবে? মোহ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। সৌমিত্রের কথা তার অজানা নয়। মোহের মায়ের সাথে স্বচ্ছের পরিবারের সম্পর্ক ভালো না থাকলেও কিছু কিছু খবর অবশ্যই রাখতো তারা। সৌমিত্র ছিল স্বচ্ছের ছোট ভাই। সৌমিত্রের বেশ বিরল রোগ হয়েছিল শুনেছিল মোহ, যার কারণে বিদেশে নিয়ে যেতে হয়েছিল তাকে। তারপর একটা অ্যাক্সিডেন্টে মারা যায় সে, এতটুকুই জানে মোহ। হঠাৎ এতদিন পর সৌমিত্র নামটি স্মৃতি থেকে মুছে গিয়েও বেরিয়ে এলো, সাথে এক অদ্ভুত ক্ষীণ অনুভূতি যা ভয় জাগালো মোহের মনে।
পাহাড়ি পরিবেশ, সোনালি রোদ্দুর ছুঁয়েছে পরিবেশ, দমকা হাওয়ার মাঝে মাঝেই প্রকৃতিকে ছুঁয়ে যাচ্ছে। চারিদিকে সবুজের সমারোহ, চোখ জুড়ে যাবেই যাবে। জায়গাটা বান্দরবান। গাড়ি ছুটে চলেছে। গাড়ির পেছনের সিটে জানালার ঘেঁষে বসে রয়েছে মোহ। চোখে বড় বড় করে রাস্তার আশেপাশে পরিবেশ পর্যবেক্ষণ করছে সে। ঠোঁটে হাসি রেশ, মাঝে মাঝে প্রসারিত হচ্ছে ঠোঁট। আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কারণে আপনা আপনি হা হয়ে যাচ্ছে ঠোঁট জোড়া। বান্দরবান আসার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল মোহের। প্ল্যানিংও হয়েছিল এখানে আসার, পরিবারের সকলে মিলে। তবে হারিয়ে গেল মোহের পরিবার। একটা ঝড়েই মুছড়ে পড়তে হলো তাকে। হঠাৎ করেই এই ইচ্ছেটা পূরণে হতভম্ব সে। তার চেয়ে 10 গুণ বেশি খুশি। চেহারাটা খুশিতে ঝলমল করে উঠছে তার। পাশের সিটে ঠেস লাগিয়ে বসে আছে স্বচ্ছ। মেরুন রঙের শার্ট, উপরে কালো রঙের কোট পরেই তো স্বচ্ছের উপরে না হলেও 1000বার আর চোখে তাকানো হয়ে গেছে মোহের। তবু ওই সুদর্শন পুরুষের সৌন্দর্য যেন কমার নয়, বারংবার চোখ জোড়া যেখানেই পৌঁছায়। স্বচ্ছের একপাশের চুল দিয়ে প্রায় তার বাম চোখ ঢেকে যাচ্ছে। সেটা খেয়াল করে মিটমিটি হাসে মোহ। স্বচ্ছ চোখ বুঝে আছে, বুকে হাত গুটিয়ে। সারা রাত মোহ ঘুমিয়ে এসেছে তার বুকে। স্বচ্ছ তখন নিষ্পলক চোখে তাকিয়েছিল। কখনো মোহের মাথায় হাত বুলিয়েছে, কখনো ইচ্ছে মতো চুমু খেয়ে গেছে, আবার কখনো কানে বা নাকে ফুঁ দিয়ে ডিস্টার্ব করেছে। এখন তার চোখ চড়া আর মানছে না, বুঝে এসেছে। জানালার বাইরে থেকে নজর সরিয়ে আবারও ঘাড় বাঁকিয়ে স্বচ্ছের দিকে তাকায় মোহ। চোখ বুঝে আছে লোকটা। রাতের কথা একটু আধটু মনে আছে মোহের। একবার তো স্বচ্ছ কামড় দিয়েছিল মোহের নাকে। এবার তারই প্রতিশোধ নেওয়ার ফোন দিয়ে আসছে মোহ। সামনে ড্রাইভারকে ভালোভাবে দেখে নেয় মোহ। ড্রাইভার নিজে মনে গাড়ি ড্রাইভ করতে ব্যস্ত। তারপর ক্ষীণ দৃষ্টি নিক্ষেপ করে স্বচ্ছের দিকে। আস্তে করে এগিয়ে যায় সে। হালকা করে স্বচ্ছের দিকে হেলে গিয়ে কামড় দেওয়ার জন্য হাঁ করতেই এক চোখ খুলে ফেলে স্বচ্ছ। আজকাল দেখছি লাভ বাইট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, ব্যাপার কি? বেলুনের মতো চুপসে যাওয়া মুখ নিয়ে সরে আসতে যায় মোহ, কিন্তু তার আগেই ফট করে মই পিঠে হাত রেখে নিজের উপর ফেলে দেয় স্বচ্ছ। এমন আকস্মিকতায় হকচকে ওঠে মোহ। ফটাফট করে দূরে সরে যাওয়ার জন্য ছটপটিয়ে বলে ওঠে, এটা কি হচ্ছে? আমরা গাড়িতে আছি, ভুলে যাচ্ছেন? আমি তো ভুলছি না সুইটহার্ট, তুমি ভুলছো। গাড়িতেই ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছিলে দেখলাম তো। এতটাই ব্যাকুল হয়ে উঠলে যে আমার মতো ঘুমন্ত নিষ্পাপ ছেলেটার ওপরও ভালোবাসার অত্যাচার করতে চলে এলে। এখন চোখ মেললাম তো গানের সুর পাল্টে গেল। দ্যাটস নট ফেয়ার সুন্দরী। মুচকে এসে ভ্রুচিয়ে বলে স্বচ্ছ। মোহ গড় গড় করে বলে ওঠে, আমি মোটেই আপনাকে এসব করতে এগিয়ে আসিনি। আমি তো শুধু তুমি তো শুধু কি হাঁ করে এগিয়ে আসছিলে কেন? তোমার মতলব আমার ঠিকঠাক লাগছে না। না জানি আমাকে একা পেয়ে কি করে বসো। মোহ বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। এই লোকটা কি বলে? এমন কথা শুনতে সে নড়াচড়া বলেছে। কিছুক্ষণ স্থির হয়ে থেকে তারপরে স্বচ্ছের বুকে কয়েকটা কিল মেরে দেয় মোহ। স্বচ্ছ তাতেও বুক কেঁপিন। চোখ ছোট ছোট করে মেয়েটার কাণ্ড দেখে সে বলল, যাই করো না কেন, এখন লাভ বাইট না দিয়ে গেলে তোমায় ছাড়ছি না। আপনি পাগল হয়ে গেছেন, সরুন। আমার পাগলামি, আমার মুগ্ধতা, আমার মাতলামো, আমার উন্মাদনা সবটা যে একজন নারীকে ঘিরেই। সে কি সেটা বোঝে? ছটফটানি বন্ধ করে দেয় মোহ। ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় তার একদম সন্নিকটে থাকা ধূসর বর্ণের চোখ জোনার পুরুষটির দিকে। কেমন যেন উন্মাদনা ছড়িয়েছে চারদিকে। মোহ হারিয়ে যাচ্ছে মানুষটির প্রেমে, অথচ তার সঙ্গে এমন হওয়ার কথাই ছিল না। স্বচ্ছ মোহের বাহু ধরে ঝাঁকুনি দিয়ে পড়ল, ও হ্যালো ম্যাডাম, হোটেলে প্রায় পৌঁছে গেছি। এইভাবেই কি আমরা থাকবো নাকি হোটেলেও যাব? তুমি থাকতে চাইলে আমার আপত্তি নেই। মুখ কিছুটা চাকরিতে তাক, মুখ কিছুটা ঝুঁকিতে তাকায়। সরে আসতে নিলেও সরে না সে। স্বচ্ছের দিকে গভীরভাবে লক্ষ্য করে নেয়। আনমনে হয়ে স্বচ্ছের ডান গালে হাত দিয়ে পড়ল, এই দাগটা কিসের? এমন লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে। স্বচ্ছ হাতিয়ে নিজের গালে হাত রাখে। মোহ হাতটা সরিয়ে দেয়। ভবগৃহ বলে, আমার মনে হচ্ছে কয়েকটা আঙুলেও দাগ দেখছি। কি হয়েছে? কি হবে আবার? হয়তো কোনোভাবে আঁচড় লেগেছে কারোর সাথে। এমনটা তো অস্বাভাবিক কিছু না। আমার তো তা মনে হচ্ছে না। সন্ধিয়ান হয়ে বলে মোহ। তার চোখ এখনো স্বচ্ছের গালে স্থির, যেন বেশ গভীরভাবে কেউ আঁচড় কেটেছে, না হলে মেরেছে। কিন্তু লোকটা স্বীকার করতে নারাজ।
স্বচ্ছ কিছুটা আমতামতা করতে করতে একসময় সরু দৃষ্টিতে তাকায় মোহের দিকে আর নিচু সুরে বলে, তুমি তো দেখছি দিন দিন টিপিক্যাল ওয়াইফ হয়ে যাচ্ছ। মানে একটা জিনিস দেখো, সামান্য আচরে সন্দেহ করে ভেতরে ভেতরে কিভাবে জ্বলে যাচ্ছ তুমি। ব্যাপার কি? এটাতে শিওর থাকো তোমার বর যে কিনা একটাকে সামলাতে পারে না, সে পাগল হলেও অন্য কারো কাছে যাবে না। আপনি বেশি বেশি বলছেন। হুম, না, আমি এক নারীতে আসক্ত আর পর নারীতে আসক্ত হওয়ার কথা ভাববার আগে যেন মৃত্যু হয় এই আহিয়ান স্বচ্ছের। গাড়ি থামে। দুজনেরই চোখে চোখে কথা বন্ধ হয়। মোহকে ছেড়ে দেয় স্বচ্ছ। মোহ মাথা নিচু করে সরে আসে। স্বচ্ছ গাড়ি থেকে নামে, সাথে মোহ নেমে পড়ে। সামনেই বড়সড় দোতলা রিসর্ট। অবশ্য রিসর্টের মাঝে এক অন্যরকম সৌন্দর্য আছে। সামনের করিডরে তারা সংযোগ করা ঘর, তাছাড়া সবগুলো যেন গ্রামীণ কুঠুরি। ব্যাপারটা বেশ মজার লাগলো মোহের। বেশ আগ্রহের সঙ্গে দ্রুত এগিয়ে যায় হোটেল দিকে সে। সামনে ছোটোখাটো বাগান, মাঝখান দিয়ে পিচ করা সরু রাস্তা। রাস্তাটা ভিজে, কারণ সবে বড় হয়েছে, হয়তো শিশির পড়েছে। রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে মোহ স্বচ্ছের অপেক্ষায়। পিছু ফিরে তাকায় মোহ। স্বচ্ছ নিজের মানি ব্যাগ পকেটে ঢুকিয়ে আসছে সবে। শার্টের বোতাম লাগাচ্ছে একটা একটা করে। অন্যমনস্ক সে আজ। এরই মাঝে একটা লাল গাড়ি এসে দাঁড়ায়। দ্রুততার সঙ্গে গাড়ির দরজা খুলে একটা মেয়ে নেমে পড়ে। সাথে একটা লাগেজ নামিয়ে তাড়াহুড়ো করে হাঁটতে নাই সে। সরু রাস্তা থাকার পরে স্বচ্ছের গায়ের সাথে মেয়েটা ধাক্কা খেতেই বেসামাল হয়ে পড়ে স্বচ্ছ।